বাস থেকে নেমে লম্বা একটা হাই তুললাম। আশেপাশে তাকিয়ে শুধু গাড়ি আর মানুষ, আর কিছু বড় বড় দালান দেখতে পাচ্ছি। ঠিক তখনই একটা কালো কালারের বিএমডাব্লিউ আমার সামনে কষে ব্রেক করলো। গাড়ির গ্লাস নামিয়ে আমাকে একজন লোক মাথা থেকে পা পর্যন্ত দেখলো। তারপর বলা শুরু করলো, এই তোরা এবারটাকে তুলে নি। এটা দেখতে শুনতে ভালোই, স্মার্টও আছে। চলবে এবারটাকে, যা গিয়ে তুলে নিয়ে আয়। আমি এদের কথার মানে একটু হলেও বুঝতে পারলাম, তাই দিলাম একটা খিচে দৌড়। কিন্তু রেহে আর হলো না আমার। সামনে একটা ডানা কাটা পড়ি আমার পথ আটকে দাঁড়ালো। পড়িটা বলতে লাগলো, হে হে চান্দু, ওই পালাইতেছো? তুমি সোজা গিয়ে ওদের সাথে বসে পড়ো, যাও বলছি। চাহ বাবা, কি হলো? আমি শূন্যবাসী কিভাবে? ও মা! ডানে বামে তাকিয়ে দেখি বেটা কিডন্যাপারগুলো আমার হাত পা ধরে জাগিয়ে নিয়ে যাচ্ছে। আমাকে গাড়ির ভেতর সামনের সিটে বসিয়ে দিল, আর সেই পইটা ড্রাইভিং সিটে বসে পড়লো। আর বেটা কিডন্যাপারগুলা গাড়ি থেকে নেমে গেল, আর পইটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দোস্ত হয়ে গেছে, এখন আমরা যাই রে, রাতে দেখা হবে। আর দুলাভাই যদি বেশি পেঁচাল পারে তাহলে একটা ডোজ দিয়ে দিস, দেখবি একদম চুপ হয়ে যাবে। ভাই, আমি শুধু এই কথাগুলোই শুনতে পেয়েছি। পরে আর আমার কিছু মনেই নেই, কারণ অজানা এই পরীটা আমার মুখে একটা স্প্রে মেরে দিচ্ছিল। পরে আমি জ্ঞান হারাই। ব্যাস, খেল খতম। জ্ঞান ফিরতে ফিরতে আমার পরিচয়টা দিয়ে দেই কেমন। আমি বাবা মায়ের একমাত্র আদরের দুলাল। কিন্তু আপনাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে আমার এই অবস্থা কেন, তাই না? আরে ভাই, একটু ধৈর্য ধরেন, বলার সুযোগ দিবেন তো। আচ্ছা বলি এখন। আসলে আমার বাবা নামকরা একজন বিজনেসম্যান, আর মা গৃহিণী। আমি লন্ডন থেকে পড়াশোনা শেষ করে বাড়িতে আসি। তখন বাবা বলেছিল তার অফিসে বসতে। আমি বাবার কথা মতো বাবার অফিসে বসেছিলাম। বাবা বলল বিয়ে করতে, তাও রাজি হয়ে গেলাম। কিন্তু বাবা করলো কি, একটা বাচ্চা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করলো। আমি বাবাকে বলেছিলাম আমি এই বাচ্চা মেয়েকে বিয়ে করতে পারবো না। কিন্তু বাবা বলে মেয়েটা তার বন্ধুর মেয়ে, তাদের সম্পর্ক গভীর করার জন্য নাকি বিয়েটা করাই লাগবে। ভাই, কি আর বলবো, মেয়ের বয়স মাত্র 15 আর আমার 26। আপনারাই বলেন, হাটের বয়সী মেয়েদের কি করে বিয়ে করা যায়? তাই বাড়ি থেকে পালিয়ে সিলে চলে আসি। যাক ভাই, আপনাদের ফ্ল্যাশব্যাক থেকে ঘুরিয়ে আনলাম, আর আমার জ্ঞানও ফিরে আসছে। যখন চোখ খুললাম তখন নিজেকে একটা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় আবিষ্কার করলাম, কিন্তু সব অন্ধকার, আলোর ছিটে ফোটাও নেই এখানে। তখনই আমার কান্না চলে আসলো। আমি কান্না করতে করতে বলতে লাগলাম, ও আম্মা গো, ও বাবা গো, আমি ওই বাচ্চা মেয়েটাকেই বিয়ে করব। তাও তোমরা আমাকে এখান থেকে নিয়ে যাও, আমাকে অন্ধকারের মধ্যে বেঁধে রেখেছে। ও বাবা গো, আম্মা গো, তোমার দুধের বাচ্চারা রে মনে হয় এরা মেরেই ফেলবে। ও বাবা গো, আমি আরও কয়টা বছর বাঁচতে চাই। বাবা গো, যদি পানে বাঁচতে পারি তাহলে জীবনেও তোমার কথার অবাধ্য হব না। তুমি আমার বাঁচাও গো বাবা। ও মা গো, তোমার শিশুগুলার জন্য একটু দোয়া করো, যেন আমি তোমার কোলে ফিরে যেতে পারি। আমার কান্না কার যেন ভালো লাগলো না, তাই ধমক দিয়ে বলে উঠল, এই চুপ, একদম ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ভ্যাভা করবে না। ওরে বাবা, এমনিতেই ভয়ের মধ্যে আছি, এখন আবার এই অন্ধকারের মধ্যে থেকে কী সব বলে উঠলো। তাই আমি চিল্লাতে চিল্লাতে বলতে লাগলাম, ভূত ঠুক্কো, ছেলে হয় ভূত আর মেয়ে হয় পেতনি। তাই আবার জোরে জোরে পেতনি পেতনি করে চিল্লাতে লাগলাম। কিন্তু বেশি সময় আর গলা দিয়ে আওয়াজ বের করতে পারলাম না, কারণ কে যেন আমার ঠোঁটের সাথে তার ঠোঁট মিলিয়ে দিয়েছে। আমার তো ভয়ে অবস্থা আরও খারাপ হতে লাগলো। হার্টবিট সেকেন্ডে 100 বার ওঠানামা করতে লাগলো। কিন্তু যে আমাকে কিস করছে সে সাড়া নামই নিচ্ছে না, আর আমিও কিছু করতে পারছি না, কারণ আমার হাত পা সব বাঁধা। যাই হোক, মিনিট পাঁচেক পর ছেড়ে দিয়ে মেয়েলি কণ্ঠে বলতে লাগলো, যদি আর একবার চিল্লাও চান্দু, তোমার খবর আছে। এখনো শুধু লিপ কিস করেছি, পরে কিন্তু আরো কিছু করে ফেলবো। তাই সাবধান, ইজ্জত বাঁচাতে চাইলে চুপচাপ বসে থাকো আরো 2 ঘন্টা পর্যন্ত, কেমন সোনাটা আমার? আর হ্যাঁ, আমি ভূতও না, পেতনিও না, তোমার হবু বউ। পেতনি হোক আর মেয়ে মানুষ হোক, যখন কিস করলো তখন ভালোই লেগেছে। ফার্স্ট টাইম তো, তাই একটু বেশি ভালো লেগেছে। যাই হোক, আমাকে নাকি আরও 2 ঘন্টা এভাবেই বাঁধা অবস্থায় বসে থাকতে হবে। তাই আমি অন্ধকারে পেতনি ঠুকো মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলাম,
বোন গো, আমার হাত পা সব ব্যথা করতেছে আর এই অন্ধকারে ভয় লাগতেছে। প্লিজ আমার বাঁধনটা খুলে দিন, আর পাতি বা লাইট থাকলে জ্বালিয়ে দিন, আমার কষ্ট হচ্ছে। ওই ওই কি বললে? আমি তোর বোন লাগি? শালা তোরে কইলাম হবু বউ লাগি তোর, তাহলে বোন কইলি কেন? হ্যাঁ, ভাবছিলাম লাইটটা জ্বালাবো, কিন্তু তুই আমারে বোন কইছিস না, তাই আর লাইটটা জ্বালাবো না। থাক 2 ঘন্টা অন্ধকারের মধ্যে। ওকে ওকে, সরি। আর আপনাকে বোন ডাকবো না, তাও লাইটটা জ্বালান প্লিজ। আর আমার হাত পা কিন্তু অনেক ব্যথা করতেছে। আচ্ছা আচ্ছা, যা, তোকে মাফ করে দিলাম। আর যদি জীবনে আমাকে বোন বলে ডাকিস তাহলে শালা একদম উপরে যাওয়ার টিকিট কেটে দেবো। কথাগুলো বলেই মেয়েটা লাইট জ্বালিয়ে দিল। আরে এই মেয়েটাই তো আমাকে কিডন্যাপ করেছে। আচ্ছা, তাহলে আপনাকে কি বলে ডাকবো? কেন, বউকে কি বলে ডাকতে হয় তুই জানিস না? বাবু, সোনা, বেবি, আরো কত কি। তবে আমার একটা সুন্দর নামও আছে, চাইলেই সেটাতেও ডাকতে পারিস, মুবাশিরা বিনতে আয়াত। থাক, এত বড় নামে ডাকা লাগবে না, তোর কষ্ট হবে। মুবাশিরা বা আয়াত, যে কোনো একটা নামে ডাকবি, কেমন? বইটার কথা শুনে আমার মাথা ঘুরতে লাগলো। বলে কি এই মেয়ে, সে নাকি আমার বউ? আচ্ছা, সবই বুঝলাম, তবে আপনি আমার বউ হলেন কিভাবে? আরে বোকা, হইনি এখনো, কিন্তু 2 ঘন্টা পরেই হয়ে যাব। মানে 2 ঘন্টা পরে কি হবেন? বউ হব আমি তোর, বুঝলি? এখন চুপ থাক তো, বেশি কথা বলবি না। তোর দিকে তাকিয়ে কথা বললেই আমার কেমন জানি লাগে, তাই তো লাইট অফ করে ঘুমিয়ে গিয়েছে। শালা তুই এত হট কেন? হ্যাঁ, খালি উল্টা পাল্টা কথা মনে হয় তোকে দেখলে, তাই তো তোকে বিয়ে করবো, তারপরে যা হয় হবে। ওরে বাবা, এই মেয়ে বলে কি? মনে করতাম কিডন্যাপ করে পাচার টাচার করে দেয়, কিন্তু এ তো ডিরেক্ট বিয়ে করবে। শোনে শোনে, আমি আপনাকে বিয়ে করব না। আমার কথা শোনার পরে মেয়েটা আমার কাছে এসে আমার বাঁধন খুলতে লাগলো আর বলতে লাগলো, বিয়ে করবি না? সময় হয়ে গেছে সোনা আমাকে বিয়ে করার, 5 মিনিট শুধু অপেক্ষা করো। কথাগুলো বলতে বলতে আমার বাঁধন খুলে দিল, কিন্তু ব্যথার কারণে আমি উঠে দাঁড়াতেও পারছি না। চেষ্টা করলাম অনেক, কিন্তু বারবার চেয়ারের উপর বসে পড়ি, তাই আর বৃথা দাঁড়ানোর চেষ্টা করলাম না, চেয়ারে বসেই রইলাম। কিন্তু মেয়েটা হঠাৎই আমার কোলে বসে পড়লো আর আমার মাথা 2 হাত দিয়ে শক্ত করে ধরে একটানে তার নরম ঠোঁট দিয়ে আমার ঠোঁটে ডুবে দিল। ঘটনার আকস্মিকতায় আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি আর নড়াচড়া করতে পারতেছি না, শুধু একটা ঘোর কাজ করতে শুরু করলো আমার ভেতর। দরজায় ঠক ঠক আওয়াজে আমার ঘোর কাটলো। মেয়েটা আমায় ছেড়ে দিয়ে দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দিল। দেখলাম শালা দুপুরে সেই কিডন্যাপারগুলা প্রত্যেকের কাছে 2-3টা করে শপিং ব্যাগ, একটা মোটা বেটা আমার কাছে আসলো আর বলতে লাগলো, দুলা ভাই, এই নেন পাঞ্জাবি টুপি, সব আছে, এগুলো পরে রেডি হয়ে নেন, আর কিছু সময়ের ভিতরে কাজী আইয়া পড়ব। আজব তো, আমি কেন এইগুলো পরবো? আমার এই কথা শুনে মেয়েটা আমার কাছে আসলো আর সবগুলারে উদ্দেশ্য করে বলতে লাগলো, দোস্ত তোরা একটু বাইরে যা তো, আমি তোদের দুলা ভাইরে একটু ডোজ দিয়ে রেডি করে আনছি। আর হ্যাঁ, 10 মিনিটের মধ্যে কাজে আনবি কিন্তু। ভাই গো ভাই, আমি তো মায়ের কাছে ফাইসা গেছি। ওই মেয়েরা, আপনারা একটু বুদ্ধি দেন তো, এই মেয়ের হাত থেকে কেমনে বাঁচবো? বেটা বজ্জাত কিডন্যাপারগুলা বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে চলে গেল আর মেয়েটা আমায় ধাক্কা দিয়ে এবার বেডের উপর ফেলে দিল আর বলতে লাগলো, এই শালা, কি বললি তুই? আবার বল। তোর তো সাহস অনেক। ভাই কি আর বলবো আপনাদের, আমি মেয়েদের গায়ে হাত তুলি না, তাই এই মেয়েটা বেঁচে যাচ্ছে। না আলো শালা ছেলে মানুষ হলে না কেলে একদম ভর্তা বানিয়ে দিতাম। দেখেন, আমি মেয়েদের গায়ে হাত তুলি না, তার জন্য আপনি বেঁচে যাচ্ছেন, না হলে। এই শালা কুত্তা, কি করবি না হলে? হ্যাঁ, ভালোই ভালোই আমাকে বিয়ে করে নে, দেখবি কখনো তোকে কষ্ট পেতে দেবো না, সারা জীবন ভালোবাসা দিয়ে আগলে রাখবো। আসে যে আপনার ব্যবহার, সে নাকি আমায় ভালোবাসা দিয়ে সারা জীবন আগলে রাখবে। ওকে ওকে, সরি, আমি এই কানে ধরছি, আর তোমাকে তুই করে বলবো না, আর আর খারাপ ব্যবহারও করবো না, প্রমিস। আরে ধ্যাত, আপনার প্রমিস আপনার কাছে রাখুন। আমি আপনাকে চিনি না, জানি না, হঠাৎ বিয়ে করে ফেলবো বললেই হলো। এই তোকে না, না না, শোনা, তোমাকে 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 অনেক বুঝাচ্ছি, তাও কেন বুঝতে চেষ্টা করছো না? সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখবো। আমাকে আমার ব্যাগ দিয়ে দিন আর আমাকে যেতে দিন। আমি আপনাকে বিয়েটি করতে পারবো না ভাই। কেন বিয়ে করতে পারবে না আমায়? আমি কি দেখতে খারাপ?
আমার ভিতর কিসের কমতি আছে যে তুমি আমাকে বিয়ে করতে পারবে না? না আপু, আপনি দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর, আর কোনো কমতিও নেই। যে কোনো ছেলে আপনাকে দেখে ফিদা হয়ে যাবে। আর আমার কথা বাদ দিন, আমার থেকে শতগুণ ভালো ছেলে আপনি পাবেন। ভাই, এখন মনে হয় মহা ভুল কিছু বলে ফেলেছি। এই শালা, তোকে অনেক বুঝাইলাম তাও বুঝলি না। কথায় আছে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়। কথাটা বলেই আমাকে আবার ধাক্কা দিয়ে শুয়ে দিল আর আমার শরীরের ওপর চড়ে বসলো। আস্তে আস্তে মেয়েটা আমার ঠোঁটের কোমল ঠোঁট জোড়া ডুবিয়ে দিল। কিছু সময় পর ছেড়ে দিয়ে বলতে লাগলো, দেখ, এখন তুই শুধু লিপ কিস করতেছি। তুই যদি বিয়ে করতে রাজি না হোস তাহলে বিয়ের আগেই তোর সাথে বাসর সেরে ফেলবো। কথাগুলো বলেই মেয়েটা আমাকে ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো আর বেড থেকে নেমে গিয়ে ফল কাটা ছুরি নিয়ে আমার সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, আরে ভয় পেও না, তোমাকে কিচ্ছু করবো না। কথাটা বলেই মেয়েটা নিজের হাতে ছুরি চালিয়ে দিল আর করে চিৎকার দিয়ে উঠল। ফ্লোরে টপ টপ করে রক্ত পড়ছে। আমি কিছু বলছি না দেখে মেয়েটা আবার আরেকটা টান দিল। আমি আর সহ্য করতে পারলাম না। মেয়েটার কাছে গিয়ে ছুরিটা কেড়ে নিলাম আর গালে কষে একটা দিলাম, মানে থাপ্পড়। আমি আবার এতটাও দয়ালু না যে নিজের শার্ট ছিঁড়ে এখন তার হাত বেঁধে দিব। তাই বিছানার চাদর টান দিয়ে ছিঁড়ে মেয়েটার হাত বেঁধে দিলাম। বলো, বিয়ে করবো আমায়, নাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো। ওকে ওকে, আমি রাজি। আরে ভাই, কি বলবো, এখন যদি রাজি না হই তাহলে আবার মেয়েটা যদি সত্যি সত্যি নিজেকে শেষ করে দেয়, পরে আবার লকআপে জেলে যেতে হবে। আর তার চেয়ে রাজি হয়ে যাওয়াটাই ভালো। ও মা, আমি রাজি হয়েছি দেখে মেয়েটা আমাকে জড়িয়ে ধরে উড়াদুরা গালে কপালে কিস করতে লাগলো। আমি জানি তুমি আমাকে বিয়ে করবে। লাভ ইউ, লাভ ইউ। আমাকে মেয়েটা তার মন মতো কিস করে দিল একটা দৌড় আর দরজার সামনে গিয়ে বলতে লাগলো, এই দোস্ত, তোরা সবাই কই গেলি? দরজাটা খোল, তোদের দুলাভাই বিয়েতে রাজি। দরজাটা খোল প্লিজ দোস্ত। শালা, তোরা সবকটা একসাথে মরলি নাকি? পরিটা সেই কখন থেকে ব্যাটাতে ডেকে যাচ্ছে, কিন্তু তাদের খবরই নেই। মুবাসিরা হতাশ হয়ে আবার আমার কাছে আসলো আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তাই আমি বলে উঠলাম, আরে আরে, কি করছেন কি আপনি? ছাড়ুন আমায়। না, ছাড়বো না। আর আমাদের তো কিছু সময় পরে বিয়ে হবেই, তাই না? আর তারপর তো তারপর কি? হ্যাঁ, ন্যাকা কিছু বোঝে না। বিয়ের পর বউ বরের মধ্যে যা হয় তাই হবে। আল্লাহ গো, এই মেয়ে তো লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছে। মুখে থেকে কিছু আটকায় না। ছি ছি ছি, এসব কি বলেন আপনি? ঠিক তখনই দরজাটা খুলে গেল আর পইটা আমায় ছেড়ে দিল। আর সব বদমাশগুলা হাসতে হাসতে হোজো নিয়ে ভিতরে ঢুকলো, মানে কাদি সাহেবকে নিয়ে। আমিও বুঝে গেলাম এখন আমার সাথে কি হবে, মানে বিয়ে হবে। তখন এক বেটা বলে উঠলো, রেডি হওয়া লাগবে না, এভাবেই বিয়ে করব। কাজী সাহেব, আপনি 1000 টাকা দেনমোহরে বিয়ে পড়ান। আরে মুবাশির, তোর মাথা খারাপ নাকি? মাত্র দোস্ত, তোরা বেশি কথা বলবি না। ওরা কতক্ষণ দেনমোহরের টাকা নিয়ে কথা কাটাকাটি করে শেষমেশ পরিটায় জিতে যায়। মানে মাত্র 1000 টাকা দেনমোহরে বিয়ে হবে। ওরা যা করে করুক, আমার কি? আমাকে তো এই বিয়েতে বাধ্য করেছে। মন থেকে তো আর বিয়ে করছি না, মেয়েটার জীবন বাঁচানোর জন্য বিয়ে করছি। কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। মা, আপনার নাম? মুবাশিরা বিনতে আয়াত। বাবার নাম বলেন আম্মা। আলমগীর চৌধুরী। মায়ের নাম বলেন আম্মা। নিপু জামান। আপনার বয়স বলুন মা। 27 বছর। আর আরে, এই মেয়ে তো আমার বড়, দেখে বোঝা যায় না এই মেয়ে আমার বড়। শেষমেশ সিনিয়র একটা মেয়েকে বিয়ে করা লাগতেছে, আমার কপাল। তখনই কাজী সাহেবের কথায় ভাবনা থেকে বের হলাম। বাবাজি, আপনার নামটা বলেন। সাব্বির হাসান। বাবা খায়রুল খান, মা মায়া বেগম, আর আমার বয়স 26 বছর। সব একদমই বলে দিলাম। যখন বয়স বললাম তখন কাজী সাহেব অবাক হয়ে আমার দিকে কিছু সময় তাকিয়ে থেকে মুচকি একটা হাসিতে বলে উঠল, ব্যাপার না, এখন বয়স নিয়ে তেমন কোনো সমস্যা হয়নি। নিশ্চয়ই প্রেম করে বিয়ে করেছেন আপনারা, তাই না? হ্যাঁ হ্যাঁ কাজী সাহেব, আপনি ঠিকই ধরেছেন, আমরা ভালোবেসে বিয়ে করছি। আমার তো মরে যায় যে অবস্থা এই মেয়ের কথা শুনে। তাই আমিও মরামার্কা একটা হাসি উপহার দিয়ে দিলাম কাজী সাহেবকে। সব ফর্মালিটি শেষ, তবে এখন শুধু কালিমা পড়ে বিয়ে করা বাকি। কাজী বলতে লাগলো, মা, আপনি কবুল বলুন। ওরে বাবা, এই মেয়ে টাস টাস করে 3বার কবল বলে দিল।
বাবাজি, আপনি বলুন কবুল। অনেক ভয় করছিল, তারপরে বলে দিলাম। আমি 3বার কবুল বলার সাথে সাথে মুবাশিরা জোরে চিৎকার দিয়ে আমায় জড়িয়ে ধরলো। ইয়াহু! বলে যা, আমি আজকে অনেক খুশি। অবশেষে কালিমা পড়ে আমাদের বিয়েটা হয়ে গেল। কাজী সাহেব দোয়া করে চলে গেলেন। আমি চুপচাপ বসে থাকলাম। তখন একজন বলে উঠল, ভাইয়া সরি, তবে এটা বলতে পারি আপনি কখনো আমার এই পাগলি বোনের কাছ থেকে কষ্ট পাবেন না। ও একটু জেদি আর রাগী হলেও অনেক ভালো একটা মেয়ে। আপনারা সুখী হবেন আমি নিশ্চিত। ভাইয়া আপনি সব কিছু ভুলে গিয়ে নতুন এই জীবনটা শুরু করেন। আমি জবাবে শুধু হ্যাঁ বললাম। ওরা সবাই কিছু সময় থেকে আড্ডা আর মজা করে চলে গেল, কিন্তু আমি আমার মনটাকে ভালো করতে পারছি না। আমার মন খারাপ দেখে পইটা বলতে লাগলো, এই সরি তোমাকে এইভাবে বিয়ে করার জন্য, কিন্তু এটা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। সময় হোক তোমাকে আমি সব বলবো, তাও তোমার মুখটা ওইরকম করে রেখো না। এটা কি আমার সাথে আপনারা ঠিক করলেন? ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েটা করলেন। আমি কেন যেন এই বিয়েটা মন থেকে মেনে নিতে পারছি না। তখনই মুবাশিরা আমার গলা ধরে একদম মুখের কাছে মুখ এনে বলতে লাগলো, কি? বিয়ে মন থেকে মেনে নিতে পারছো না? এই তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, আমার এমন কেউ নেই। তারপরেও আমি এই বিয়েটা মানতে পারছি না। আমি এত কিছু জানি না, আমি আমার অধিকার চাই। আর এই রাত নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। বিয়েটা অস্বাভাবিকভাবে হলেও প্লিজ আমার দেখা স্বপ্নগুলো নষ্ট করে দিও না। আমাকে সময় দিতে হবে। সারা জীবন সময় পাবে, কিন্তু আমি আজের রাত নিয়ে দেখা স্বপ্ন কখনো বিফল হতে দেব না। বাইরে ভাই আর কোনো কথাই বলতে দিল না। আমাকে জড়িয়ে ধরে বেডের উপর শুয়ে পড়লো আর বলতে লাগলো, চুপ, একদম চুপ। এতদিন ধরে আমি আমার সতীত্বকে হেফাজত করে রেখেছি, খুব খুব যত্নে। আমি আমার সতীত্ব আগলে রেখেছি, যেটা আমি আমার স্বামীর অধিকার। আমি আমি আমার সতীত্বটা এই পবিত্র রাতে স্বামীকে উপহার দিব। বেশি কথা বলবা না, আমাকে আমার মতো আদর করতে দাও। মুবাশিরা এখন আর নিজের মধ্যে নেই। এখন সে পুরোপুরিভাবে আমার অস্তিত্বের ভিতর চলে গিয়েছে। সে এখন শুধু ভালোবাসা পেতে চায়। মুবাশিরা আমাকে তার মন মতো কিস করেই যাচ্ছে। পইটার এমন স্পর্শকাতর ছোঁয়া পেয়ে নিজেকে সামলানো অনেক কঠিন হয়ে পড়েছে। পারলাম না আর তার ভালোবাসা থেকে দূরে থাকতে। সায় দিতে থাকলাম আমিও। বাকিটা আজ থেকে পাতিয়াস হয়ে ইতিহাস হয়ে গিয়েছে, তাই আর বললাম না। সকালে ঘুম থেকে উঠে দেখি পইটা আমায় তার শাড়ির আঁচল দিয়ে আমার হাত বেঁধে রেখেছে, কিন্তু কিছু করার নাই। এই মায়ের বাঁধনটা খুলে আমি এখন পইটাকে একা করে চলে যাব। যতই পাগলামি করে আমাকে বিয়ে করেছে, তারপরেও তো সে আমারই অর্ধাঙ্গিনী, আমার বউ হয়। একটু কষ্ট হলেও পাগলিটাকে এখন একা করে আমি চলে যাব। আস্তে আস্তে আঁচলের বাঁধনটা খুলে ধীরে ধীরে বেড থেকে নেমে পড়লাম। পাশে দেখতে পেলাম আমার ব্যাগ। ব্যাগ থেকে কাগজ আর কলম বের করে একটা চিঠি লিখলাম। চিঠিটায় একটা ভাঁজ দিয়ে পাগলিটার আশেপাশের একটা জায়গায় রেখে দিয়ে বইটার কপালে ভালোবাসার স্পর্শ দিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় বেরিয়ে দেখি 2তলা একটা বাড়িতে আমাকে পরীটা কিডন্যাপ করে এনে এইসব কাণ্ড করলো। সিলেটে আমি এর আগে 2বার এসেছিলাম ঘুরতে, তাই মোটামুটি এই শহরটা চিনি। কিন্তু এখন আমার একটা থাকার জন্য জায়গা দরকার। এখন বাজে সকাল 9টা। চলে আসলাম মেন রোডে একটা সিএনজি নিয়ে সিলেট শহর থেকে গ্রামের দিকে চলে আসলাম, কারণ এই গ্রামটা আমার অনেকটা পরিচিত। অনেক খোঁজাখুঁজির পর থাকার মতো একটা বাসা পেলাম। আর এখন বাজে বিকাল 4টা। সারাদিন কিছুই পেটে পড়ে নাই, তাই বাজারের দিকে হাঁটা দিলাম। এটিএমের ভূত থেকে 20,000 টাকা তুলে নিলাম আর হোটেল থেকে খাওয়া দাওয়া করে বাজার আর দরকারি কিছু জিনিসপত্র কিনে একটা ভ্যানে করে বাসায় আসলাম। রাতে অল্প কিছু রান্না করে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম, কারণ হলো সকালে চাকরি খোঁজে বের হতে হবে। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো আমার। ফ্রেশ হয়ে কাগজপত্র নিয়ে রেডি হয়ে বাইরে থেকে নাস্তা করে চাকরির সন্ধানে বেরিয়ে পড়লাম। একটা অফিসের ভিতরে ঢুকে ইন্টারভিউর জন্য সিরিয়ালে বসে পড়লাম। সিরিয়াল নাম্বার 45, তাই চোখ বুজে একটু দোয়া দরুদ পড়তে লাগলাম। তখনই কারো ডাক পড়লো। হ্যালো স্যার, হ্যালো হ্যালো। চোখ খুলে দেখি মধ্যবয়সী একজন লোক। জি, আমাকে বলছেন? আপনাকেই বলছি স্যার, আপনাকে ডাকছে। আমার সিরিয়াল তো এখনও 45 জন পড়ে। অত কিছু জানি না, স্যার আপনাকে ডেকে পাঠিয়েছে। আচ্ছা চলুন। পিয়ন আমাকে স্যারের রুমের কাছে দিয়ে চলে গেল। স্যার আসবো?
আসো আসো, বসো এখানে। তারপর স্যার কাকে যেন কল দিল আর বলতে লাগলো, আরে মামুনি, জামাই বাবাকে তো পেয়ে গেছি, সে এখন আমাদের অফিসে আছে। তা মামুনি, তোমার তো পছন্দ আছে, পুরাই হীরার টুকরা একটা ছেলে, দেখতে হিরোদের থেকে কম না। কলের ওপাশ থেকে কি বলছে শোনা যাচ্ছে না, তবে স্যারের কথা কিছুই বুঝতে পারলাম না। স্যার আবার ওপাশের মানুষের সাথে কথা বলতে লাগলো। ওকে আম্মু, তুমি চিন্তা করো না, আমি এদিকটা দেখছি, আর কাল থেকে তুমি অফিসে বসবে। এবার খুশি তো? স্যার আরও কিছু সময় কথা বলে কল কেটে দিল আর আমাকে বলতে লাগলো, ওকে, তোমার কাগজপত্র দাও, আর 10 মিনিট ওয়েট করো, আমি আসছি। স্যার কথাগুলো বলেই চলে গেল আর আমি পাগড়িটার কথা ভাবতে লাগলাম। মেয়েটা আমাকে কত বিশ্বাস করে আর আমি তাকে একা ছেড়ে চলে আসলাম। হয়তো অনেক কান্না করছে। ভাবতে ভাবতে কখন যে স্যার চলে আসছে টেরই পাইনি। তখনই স্যারের ডাকে ভাবনা থেকে বের হলাম। আরে ঘুমিয়ে গেলে নাকি? মানে না স্যার। এই নাও, এটাতে সাইন করে দাও। এটা অফিসের চুক্তিনামা, তোমার চাকরি হয়ে গিয়েছে, কাল থেকে তোমার জয়েনিং, আর তোমার বেতন 45,000 টাকা। স্যারের কথা শুনে আর বেতনের কথা শুনে খুশি হয়ে গেলাম আর স্যারের দেওয়া পেপার না দেখেই সাইন করে দিলাম। চুক্তিনামাটা পড়লে না, সাইন করে দিলে? ওকে, ভালো, আর পড়া লাগবে না। যাই হোক, কাল থেকে তুমি আমার মেয়ের পার্সোনাল সেক্রেটারি, আর কাল থেকে আমি আর এই চেয়ারে বসবো না, আমার মেয়েই কাল থেকে সব কিছুর দেখাশোনা করবে। আমার আজকেই এই অফিসের শেষ দিন, আর হ্যাঁ, কালকে খুব তাড়াতাড়ি চলে এসো অফিসে, কেমন? তো কাল দেখা হতেও পারে, আবার নাও হতে পারে। স্যারের সাথে কথা বলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে খুব বেশি মনটা খারাপ হয়ে গেল। পাগলিটার পাগলামিগুলো খুব করে মনে পড়তে লাগলো। পরীটাকে আমিও ভালোবাসি, কিন্তু আমি আমার এই অসময়ে তাকে আমার কাছে রাখতে চাই না, তাই তো একা রেখে চলে এসেছি। একটু ভালো লাগছে না। আমি মেয়েটার বিশ্বাস নিয়ে খেললাম। চোখটা বুঝলেই মেয়েটার মায়াবী মুখটা ভেসে উঠছে। দিনটা কেটে গেল আমার পাগড়িটার কথা ভেবে ভেবে। রাতে হালকা কিছু খেয়ে ঘুমিয়ে গেলাম। অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠে রেডি হয়ে বাইরে থেকে নাস্তা করে অফিসের দিকে হাঁটা দিলাম। মেন রোডে এসে একটা রিক্সাও পাচ্ছি না, তাই হেঁটেই অফিসে যেতে লাগলাম। অফিসের ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10 মিনিট লেট। হায় আল্লাহ, প্রথম দিনই লেট। তখনই পিয়ন আসলো আর বলতে লাগলো, স্যার, ম্যাম আপনাকে ডেকেছে। ওকে, আপনি যান, আমি দেখা করে আসছি। স্যার, দেখা করে আসতে হবে না, আপনার ডেস্ক ম্যামের কেবিনে দেওয়া হয়েছে, আপনি সেখানেই আসবেন। আমি পিয়নের কথায় তেমন কিছু মনে করলাম না, কারণ আমি তো ম্যামের পার্সোনাল সেক্রেটারি। হয়তো সেই সুবাদে পাশাপাশি আমার ডেস্ক দিয়েছে। গিয়ে দেখি ম্যাম উল্টো দিক হয়ে বসে আছে। আসবো ম্যাম? কাম ইন। বসুন বসুন, আপনার অপেক্ষায় ছিলাম মিস্টার সাব্বির হাসান। কণ্ঠটা বেশি না, খুব বেশি চেনা চেনা মনে হলো। ভয়ে ভয়ে বসে পড়লাম চেয়ার টেনে। আর যখন ম্যাম আমার দিকে ঘুরলো, তখনই আমার ভয়টা সত্যি হয়ে গেল। আপনারা যেটা ভেবেছেন সেটাই। আমি অবাক নয়নে মুবাশিরার দিকে তাকিয়ে আছি। মুবাশিরা মুচকি একটা হাসি দিয়ে বলতে লাগলো, তা কেমন আছেন সাব্বির সাহেব? আরে, আপনি এইভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছেন কেন? আমি যেই না একটা দৌড় দিব, তখনই মুবাশিরা বলে উঠল, লাভ নেই দৌড় দিয়ে, দরজা অটোমেটিক লক হয়ে গিয়েছে। ট্রাই করে দেখতে পারো, খুলবে না। আমি দরজাটা অনেক টানাটানি করেও খুলতে পারলাম না। বেশি টানাটানি না করে চেয়ারে বসে পড়ো। তাই আর দরজা খোলার চেষ্টা না করে চুপচাপ মুবাশিরার সামনে মাথা নিচু করে বসে পড়লাম। তখনই মুবাশিরা চেয়ার থেকে উঠে এসে আমার কলা ধরে বলতে লাগলো, এই তুই ভেবেছিলি আমার কাছ থেকে পালিয়ে বেঁচে যাবি? যাই হোক, আমি চেয়েছিলাম তোকে ভালোবেসে আগলে রাখবো, কিন্তু তুই আমার কথার মূল্য দিতে পারলি না, তাই তোকে এমন কষ্ট দিব যে ভাবতেও পারবি না। মানে আসলে মুবাশিরা, তুমি আমার কথাটা একটু শোনো। চুপ, একদম চুপ। তুই বেশি কথা বলবি না। আমি তোর কোনো কথাই আমি শুনবো না, তুই শুধু আমার কথা শুনবি। শুনবো না আমি তোমার কথা? শুনবে না? ভালো তো, এটা পড়ে দেখো। আর তারপর আমার কথা শুনবে নাকি শুনবে না সেটা তোমার বিষয়। আমাকে ছেড়ে দিয়ে একটা কাগজ দিল। আমি কাগজটা পড়তে রাখলাম। কাগজে লেখা ছিল, নাম্বার 1, 5 বছর পূর্বে চাকরি থেকে অবসর নিতে পারবো না, আর যদি নিজ ইচ্ছায় চাকরি ছেড়ে দিতে হয় তাহলে 80 লক্ষ টাকা জরিমানা দিয়ে চাকরি ছাড়তে হবে। অপশন নাম্বার 2,
আমাকে যখন যেটা আদেশ দেওয়া হবে আমি সেটা করতে বাধ্য থাকিব। অফিসে লেট করে আসা যাবে না। আর যদি এই সবগুলো বিষয় মানতে না পারি তাহলে 10 বছরের জেল হবে। আমি এই বিষয়গুলো মাথায় রেখে স্বইচ্ছায় মেনে নিলাম। আর নিচে আমার দেওয়া সাইন পেপারটা পড়ে আমি মুবাশিরার দিকে করুণ চাহনিতে তাকালাম। মুবাশিরা পেপারটা টান দিয়ে নিয়ে নিল আর বলতে লাগলো, নিজের ডেস্কে বসো, আর আমি কিছু সময় পরে 2টা ফাইল দেবো। ফাইল দুটো কালকের মধ্যে রেডি করে আমাকে দেবেন। আর 3টের সময় রেডি হয়ে থাকবেন, একটা জায়গায় যাব। ওকে। মুবাশিরা একটু শোনো। শাট আপ মিস্টার সাব্বির, এটা অফিস আর আমি আপনার বস। আপনি একজন কর্মচারী হয়ে বসের নাম ধরে ডাকার অধিকার কোথায় পেলেন? সরি ম্যাম। আরে বাবা, একটু আগেই তো আমাকে কিভাবে শাসালো আর এখনই বস হয়ে গেল। কাজে মন দিন। ওকে ম্যাম। কিছু সময় পর আমাকে 2টা ফাইল দেওয়া হলো। আপনারা তো জানেনই আমি বাবার অফিসে বসতাম, তাই মোটামুটি কাজ করতে পারি। মুবাশিরা শুধু আমার দিকে আর চোখে তাকাচ্ছে যে আমি ফাইল বোঝার জন্য তার কাছে যাচ্ছি না কেন। অনেক সময় পার হওয়ার পরও যখন আমি মুবাশিরার কাছে গেলাম না, তখন মুবাশিরা ভাবতে লাগলো, এটা ফাইল বোঝার জন্য আসলি না তো? কালকে যদি ফাইল কমপ্লিট না পাই তাহলে মজা বোঝাবো। লাঞ্চ টাইমে আমি শব্দ ছাড়া রুম থেকে বাইরে চলে আসলাম। ক্যান্টিনে ঘোরাঘুরি করে খেয়ে দিয়ে যখন রুমের দিকে হাঁটা দিলাম, তখনই একটা মেয়ে আগ বাড়িয়ে কথা বলতে আসলো। হাই, আমি তনিমা। আপনি? হ্যালো, আমি সাবির হাসান। নতুন নাকি? ম্যামের পার্সোনাল সেক্রেটারি। ও, ভালো তো। আমরা কি ভালো বন্ধু হতে পারি? তখনই ঝড়ের বেগে কোথা থেকে যেন মুবাশিরা এসে হাজির আর বলতে লাগলো, ও হ্যালো, লাঞ্চ টাইম শেষ আর এটা কাজের জায়গা, ফ্রেন্ডশিপ করা না। আপনি আপনার কাজে যান। আর সাব্বির সাহেব, দ্রুত কেবিনে আসুন, আপনার সাথে কথা আছে। ওরে বাবা, দাঁতের সাথে দাঁত লাগিয়ে কথাগুলো বলে চলে গেল। আমিও পেছন পেছন গেলাম। কেবিনে ঢোকার সাথে সাথে সজোরে দরজাটা লাগিয়ে দিল আর আমার গলা ধরে টেনে সবাই ধাক্কা দিয়ে বসিয়ে দিল আর তার এক হাত বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, ধরিস না কেন, হাতটা ধর। ও, ধরবি কিভাবে? ওই মেয়েটাকে ডেকে আনি, তুই ওই মেয়েটার হাত ধরে বসে থাক, কেমন? আর আজ বিয়ের 3 দিন চলে, তুই এখনো কি নিজ ইচ্ছায় আমাকে স্পর্শ করেছিস? না, করবি কি করে? আমাকে তো তোর ভালোই লাগে না, নিজের বউকে কেন ভালো লাগবে? অন্য মেয়েদের সাথে তো খুব হাসি খুশি হয়ে কথা বলিস, কই আমার সাথে তো সবসময় মুখটা বাংলার পাঁচের মতো করে রাখিস। হ্যাঁ, পরিটার ধমক খেয়ে সাথে সাথে খপ করে তার হাতটা হালকাভাবে ধরে আছি। এমন ভাবে ধরেছিস মনে হচ্ছে তোর কষ্ট হয়ে যাচ্ছে। শক্ত করে ধর আমার হাত। আর এটা তোর শাস্তি, আজ অফিস টাইম শেষ হওয়া পর্যন্ত তুই আমার হাত ধরে রাখবি। পাগড়িটার হাত ধরে বলতে লাগলাম, মুবাশিরা, তুমি আমার কথা চুপচাপ শোনো, তাহলে তোমার সব ভুল ধারণা ভেঙে যাবে। চুপ! এই, আমি তোর বস, একদম আমার নাম ধরে ডাকবি না। আর আমি তোর কোনো কথাই শুনতে চাই না। চুপচাপ আমার হাত ধরে বসে থাকবি। নিজের বেলায় বইয়ের অধিকার খাটাবে আর আমার বেলায় সে আমার বস। মান কাছে এবার এমন ফাঁসাফাঁসি বের হওয়া কঠিন হয়ে গিয়েছে। ওইদিকে মহারানী নিঃশব্দে কান্না করছে আর নাক টানছে। তাই আমি আমার পইটা চোখের পানি মুছে দিয়ে বুকের সাথে চেপে ধরলাম। তখনই আমার পেটে কষে কয়েকটা ঘষি মেরে চুপ করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, তুই তুই অনেক পচা। আজ থেকে তুই কোনো মেয়ের দিকে তাকাতে পারবি না। আর কথা বলা তো থাকলো দূরের কথা, তোকে যদি আর একবার অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দেখেছি তখন আমি তোকে খুন করে তারপর নিজে আত্মহত্যা করে মরে যাব। পইটার গালে 2 হাত দিয়ে আবার মুখোমুখি করে বললাম, আচ্ছা বউ, তুমি চিঠিটা পড়েছিলে? কোন চিঠি? আমি তোমার কাছ থেকে আসার আগে একটা চিঠি লিখে তোমার আশেপাশে রেখে এসেছিলাম, সেটা কি পড়েছিলে? কই, আমি তো কোনো চিঠিই পাইনি। তুমি আমার কাছ থেকে চলে আসার পর অনেক কান্না করেছি। যখন আমার ঘুম ভাঙলো আর তোমাকে আমার পাশে দেখতে না পেয়ে আমি তো আমার পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে আসছিল। আমার আমার মাথায় কাজ করা বাদ দিয়ে দিয়েছিল। সাথে সাথে বাবাকে ফোন দিয়ে সব বলি আর তোমার ছবি বাবাকে সেন্ড করে দিই। বাবা প্রথমে অনেক বকা দিয়েছিল যে কেন আমি তোমাকে এইভাবে বিয়ে করেছি। পরে আমার মুখের দিকে তাকিয়ে বলে তোমাকে নাকি খুঁজে এনে দেবে। ওহো, তাই তো বলি, কোনো ইন্টারভিউ ছাড়াই আমাকে চাকরি দিল আর চুক্তিনামায় সাইন করে নিল তোমার বাবা কৌশলে। আমি বলেছিলাম চুক্তিনামায় সাইন করিয়ে নিতে। তুমি যখন অফিসে ইন্টারভিউ দিতে আসো তখন বাবা সিসিটিভিতে তোমাকে দেখে আর আমাকে কল করে বলে, তাই আমি বাবাকে বুদ্ধি দিই চুক্তিনামায়। সমস্যা নেই, তুমি এখন বাসায় গিয়ে চিঠিটা পড়বে,
তারপর আমায় যা শাস্তি দেওয়ার দিও, আমি মাথা পেতে নেব তোমার দেওয়া শাস্তি। কি লেখা আছে চিঠিতে? তুমি নিজেই পড়ে দেখবে কেমন। চলো তাহলে ওই বাসায় চলো, চিঠিটা পড়বো আমি। আমি আর পাগলিটা বেরিয়ে পড়লাম অজানা সেই চিঠিটার উদ্দেশ্যে। বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি, পাগলিটা এখনও হাত ছাড়তে দেয়নি আমায়। হাত ধরে বাড়ির ভিতর প্রবেশ করলাম। দোতলায় উঠে গিয়ে আমি তো অবাকের চরম পর্যায়ে চলে গেলাম। অবাক হলাম মুবাশিরার কথায়, সে নাকি রুমের চাবি আনে নাই। ওইদিকে দরজায় লম্বা একটা তালা ঝুলছে। তো এখন কি করব মুবাশিরা, আপনিই বলুন। জানি না, তবে তুমি চিঠিটা যেভাবে পারো এনে দাও, আমি কিছু জানি না। আচ্ছা মুবাশিরা, এই বাসাটা কার? এই বাড়িটা বাবা আমাকে গিফট করেছিল 25তম জন্মদিনে। তাহলে বলুন মহাশয়, কার হতে পারে? আচ্ছা, তাহলে আমার শ্বশুর সাহেব আপনাকে বাড়িটা দিয়েছে যাতে করে আমার মতো শিশু পোলাগো ধরে এনে বিয়ে করতে পারেন। ওই পোলাগো মানে? আমি কয়টা বিয়ে করেছি? হ্যাঁ, মুখ সামলে কথা বলো। আর কি বললে তুমি শিশু? আর 2 দিন পরে ছেলের বাবা হবে, সে নাকি শিশু? যাই হোক, চিঠি, আমি চিঠিটা এক্ষুনি পড়বো, তুমি চিঠি এনে দাও। একটা কাজ করি, তালাটা ভেঙে ফেলি কেমন? যেই কথা সেই কাজ। একদরে নিচে এসে একটা ইট নিয়ে আবার চলে আসলাম। 2টা বাড়ি দিয়ে তালাটা ভেঙে ভিতরে ঢুকলাম। সোজা বেডরুমে গিয়ে চিঠিটা এনে মহারানীর হাতে দিয়ে পড়তে বললাম। মুবাশিরা চিঠিটা নিয়ে পড়তে লাগলো। এই পড়ি। আমি তোমাকে পড়ি বলেই ডাকবো, তবে তুমি যখন আমার এই চিঠিটা পড়বে তারপর। আমি তোমাকে প্রথম দিন বাস স্টপে দেখেই তোমার প্রেমে পড়ে যাই, কিন্তু তুমি কি করলে? ডিরেক্ট আমাকে কিডন্যাপ করে বসলে, আবার ইমোশনালি ব্ল্যাকমেল করে আমার মনের বিরুদ্ধে বিয়ে করে নিলে। আমি আসলে এই বিয়ের বিষয়টা মেনে নিতে পারছিলাম না, তবে তোমার ভালোবাসায় আমি বিয়ে মেনে নিতে বাধ্য হয়েছি। কিন্তু বর্তমানে আমার এই শহরে মাথা গোঁজার জায়গাটুকুও নেই, আর আমি কখনোই আমার স্ত্রীকে কষ্টে রাখবো না। আমি চলে যাচ্ছি, তবে 1 মাসের মধ্যেই আমি তোমাকে নিতে আসব। আমি যতটুকু বুঝতে পেরেছি, তোমার বাবার অনেক সম্পদ, কিন্তু আমি কখনোই তোমার বাবার টাকায় চলতে পারবো না। নিজে যখন কিছু হবে তখনই আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব, কারণ আমি চাই না যে তুমিও আমার সঙ্গে কষ্টে থাকো। আর আমারও একটা পরিবার আছে, তাদের কথা না হয় তোমাকে সামনাসামনি বলবো। ভালো থেকো আমার মিষ্টি পরিটা, কথা দিলাম আমি তোমার কাছে ফিরে আসবো। ইতি, তোমার পালাতক জুনিয়র স্বামী। চিঠিটা পড়ে আমার দিকে কিছু সময় তাকিয়ে থেকে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, শয়তান ছোকরা, আমাকে বলে গেলে কি হতো? শুধু কান্না করেছিলাম, আর কখনো আমাকে না বলে কোথাও যাবি না, প্রমিস কর। ওকে বাবা, আর কখনো আমি আমার এই পরিটাকে না বলে কোথাও যাব না। এবার খুশি? চলো এবার বাসায় যাব। কোন বাসায়? বাবা তোমাকে নিয়ে যেতে বলেছে, আর আম্মু তো তোমাকে দেখার জন্য পাগল হয়ে আছে। পুইটা গাড়ি ড্রাইভ করছে আর আমি তার পাশে বসে বসে মোবাইল টিপছি আর টুকটাক তার কথার উত্তর দিয়ে যাচ্ছি। কিছু সময় পর একটা বাড়ির সামনে গাড়িটা থেমে গেল। আমরা নেমে ভিতরে প্রবেশ করলাম। কলিং বেল চাপার পর একজন মহিলা দরজা খুলে দিল। মুবাশিরা মহিলাটিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, খালা, মাম্মিকে ডাকো। মহিলা চলে গেলেন। কিছু সময় দাঁড়িয়ে থাকার পর আসলেন। সে মানে আমার শাশুড়ি মা, হাতে তার বরণ ডালা। বিষয়টা কেমন জানি লাগলো। শাশুড়ি মা আমাদের বরণ করে বলতে লাগলো, মাশাআল্লাহ, আমার মেয়ের পছন্দ আছে, পুরো রাজপুত্র স্বামী পেয়েছে। বাবা, এখন ভিতরে আসো তো। বইটা আমার হাত ধরে ঠিক তার রুমে নিয়ে আসলো। আর আমি বেডে বসে ভাবলাম, কি পরিবারে বাবা, কিভাবে বরণ করে নিল আমায়। তাই মুবাশিরাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমাকে এইভাবে বরণ করার মানে কি? হ্যাঁ, তুমি পালিয়ে গিয়েছিলে তো, আর খুঁজে পাইছি, তাই বরণ করে বাড়ির ভিতরে ঢুকালাম, যাতে করে তোমার মনের মধ্যে যতগুলো শয়তানি বুদ্ধি আছে সেগুলো যেন শুভদিতে পরিণত হয়। ওকে, এখন ফ্রেশ হয়ে আসো, আমি মামিকে খাবার রেডি করতে বলে আসি। কথাগুলো বলেই একটা লুঙ্গি আর তোয়ালে দিয়ে চলে গেল। কিন্তু আমি আবারও মানকা চিপায় পড়ে গেলাম। জন্মের পর থেকে এই পর্যন্ত লুঙ্গি পড়েছি কিনা আমার মনে পড়ছে না, তাও বাধ্য হয়ে চলে গেলাম শেষ হতে। শাওয়ার নিয়ে বাঁধলো ভেজাল। কোনো রকমে লুঙ্গিতে গিট দিয়ে বেরিয়ে পড়লাম। বেডের উপর বসে বসে মোবাইল গুতেছি, তখনই মহারানীর আগমন। হায় আল্লাহ, এ কি সাজ দিয়েছ গো! আমার চোখের পলক পড়া বন্ধ হয়ে গেছে অটোমেটিক। থাক, সাজের বিবরণ আর দিলাম না, পরে আবার আপনারা আমার বউর দিকে নজর দিবেন। উমা, তুমি এখানে বসে আছো? চলো চলো, বাবা তোমার জন্য ওয়েট করছে খাবার টেবিলে।
আমি যখনই দাঁড়ালাম তখনই মুবাশিরা আমাকে দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। কি হলো, আপনি এমন করে হাসেন কেন? তো তুমি এটা কি পড়ছো? হ্যাঁ, কেন, লুঙ্গি পরেছি। এভাবে কেউ লুঙ্গি পরে? হ্যাঁ, আমার বাবা তো এরকম করে কখনো লুঙ্গি পরে না। তুমি লুঙ্গিও পরতে পারো না? জীবনের প্রথম আমি আজকে লুঙ্গি পরলাম, আর আমি লুঙ্গি টুঙ্গি পরতে পারি না। এটা কি আমার দোষ নাকি? যাক, ভালো হয়েছে। আমিও শাড়ি পরতে পারি না। তুমি আমাকে শাড়ি পরিয়ে দিবে আর আমি তোমাকে লুঙ্গি পরিয়ে দেবো। আইডিয়াটা কেমন বলো তো? আচ্ছা, আসো কাছে আসো, লুঙ্গি পরিয়ে দিই। আপনি লুঙ্গি পরাতে পারেন? বাহ, কি ট্যালেন্ট আপনার। এর আগে কতজনকে লুঙ্গি পরিয়েছেন? একটা দিব। কতজন মানে? আজকেই তোমাকে পরাবো। আসো বলছি কাছে। ধমক খেয়ে মুবাশিরের কাছে গেলাম। আপনি চোখ বুজে লুঙ্গি পরাবেন কিন্তু। এই, আপনি আপনি করছো কেন? হ্যাঁ, আর একবার যদি আপনি বলে ডাকো তাহলে কিন্তু তোমার ইজ্জত কেড়ে নেব। এবার চুপ করে দাঁড়াও আর আমাকে আমার কাজ করতে দাও। ইজ্জত তো বিয়ের দিনই কেড়ে নিয়েছেন, কিছু কি আর বাকি রেখেছেন? কিছু কি বলছো আমাকে? এ মেয়ে তো মনের কথা বুঝে ফেলে। কই না তো, কিছুই বলি নাই আপনাকে। এদিকে লুঙ্গি পরানো শেষ, আর আমার কলা ধরে বলতে লাগলো, এই, তোকে না বললাম আপনি করে না ডাকতে, তাও ডাকলি কেন? হ্যাঁ, সরি, আর ডাকবো না। মনে যেন থাকে। চলো এবার। বাহ, বউ আমার সুন্দর করে লুঙ্গি পরিয়ে দিয়েছে। নিচে নেমে তো আরেক দফা একটা বড়সড় ঝটকা খেলাম। ঝটকাটা খেলাম খাবার টেবিল দেখে। অনেক রকমের খাবার সাজানো হয়েছে। সার্ভেন্টরা রান্নাঘর থেকে আরও খাবার আনছে। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? চলো। খাবার টেবিলের সামনে এসে শ্বশুর সাহেবকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হয়েছে, আর স্যার বলতে হবে না, জামাই বাবা বলে ডাকবে, কেমন? জি বাবা। আচ্ছা, এখন আর কথা না, খাবার পরে সব কথা হবে। বসো বাবা, দাঁড়িয়ে আছো কেন? মা মুবাশিসরা জামাইকে চেয়ার টেনে বসিয়ে দাও। মুবাশিরা চেয়ার টেনে বসিয়ে দিয়ে নিজেও পাশে বসে পড়ল, আর শাশুড়ি আম্মা খাবার সার্ভ করতে লাগলো। খাচ্ছি এমন সময় শাশুড়ি আম্মা বলে উঠল, আরে বাবা, খাচ্ছ না কেন? এটা তো তোমারই বাড়ি, তাই না? লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। এই নাও, গরুর কালা ভুনাটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। ভাই গো, আমার অবস্থা টাইট। আমি যতই বলি আম্মা আর লাগবে না, তখনই শ্বশুরমশাই বলে, আর বাবা, তুমি তো কিছুই খেলে না। মুবাশিসের মা, জামাইকে দই দাও, দই শেষ হলে পায়েসটা দিও। আমি খেতে পারছি না আর। আমার অবস্থা একেবারে নাজেহাল। আমার এই অবস্থা দেখে মহারানী মিটমিট করে হাসে। আমার জন্মের শিক্ষা হয়ে গেছে আজ। জামাই আদর পেয়ে। আপনারা একটা বিয়ে করুন, তারপর বুঝবেন জামাই আদর কাকে বলে। খাবারের সাথে অনেক যুদ্ধ করার পর মুক্তি পেলাম। মুবাশিরার রুমে এসে বেডের উপর ধবাস করে শুয়ে পড়লাম, আর মহারানী দরজা লাগিয়ে দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার পাশে শুয়ে পড়লো, আর বলতে লাগলো, আহা, ভালো মজা নিলা। আমারও সময় আসবে। আমার জীবনে কখনো এত খাবার খায়নি। হয়েছে, আর বলা লাগবে না। আচ্ছা চলো, আমরা আজকে একটু ঘুরে আসি। আমার পক্ষে এখন সম্ভব না, কালকে যাব। এখন আমি অনেক ক্লান্ত। থাক, ঘুরতে যাব না, কিন্তু আমার এখন একটা জিনিস করতে মন যাচ্ছে। কথাটা একটু বাঁকা হাসি দিয়ে পড়ল। কি করতে মন চাচ্ছে? করে দেখাই কেমন? না ভেবেই বলে দিলাম, আচ্ছা দেখাও। অনুমতি পাওয়ার সাথে সাথে নিপকিস করে বসলো। আমার চোখ বড় বড় হয়ে গেল, শরীরে তো এক প্রকার কারেন্ট বয়ে গেল। আমি রেসপন্স করছি না দেখে আমার চুল টেনে ধরলো। তারপর আমিও রেসপন্স দিতে লাগলাম, আর বইটা যেন কন্ট্রোল হারিয়ে ফেলেছে। তাই আমি নিজেকে ছাড়িয়ে নিলাম, আর এটাই আমার জন্য বিপদ হয়ে দাঁড়ালো। এক কুত্তা, কি হলো, সরে গেলি কেন? এখন এসব না, পরে ঠিক আছে পড়ি। না, শুধু কিস করবো, অন্য কিছু করবো না। বলে আবার কিস করতে লাগলো। জানি হাজারে বলে কিছু হবে না, পাইছি একটা রোমান্টিক বউ। পরের দিন খুব সকালে অনেক বুঝিয়ে তারপর ভাড়া বাসায় আসি, আর ফ্রেশ হয়ে রেডি হয়ে অফিসে চলে গেলাম। বইটা এখনও আসে নাই। আমি কেবিনে বসে বসে ফাইলগুলো ঠিক করছিলাম, তখনই দরজা খুলে মুবাশিরা কেবিনে প্রবেশ করলো। ভিলেন মার্ক একটা হাসি দিয়ে বলতে লাগলো, সাব্বির, কালকের ফাইলগুলো কি কমপ্লিট হয়েছে? আজ লাঞ্চের পরে মিটিং আছে। আর একটু আছে, 10 মিনিটের মতো লাগবে। তখন মুবাশিরা অবাক হয়ে বলতে লাগলো, তুমি ফাইলগুলো কমপ্লিট করে ফেলেছো? কিভাবে সম্ভব? তুমি না নতুন জয়েন করেছো, আর
তোমাকে তো কোনো কাজও বুঝিয়ে দেওয়া হয়নি, তাহলে তুমি এত তাড়াতাড়ি ফাইলগুলো কমপ্লিট করলে কিভাবে? এটা ম্যাজিক, বুঝলেন পরি? শাট আপ, এটা বাসা না, অফিস। ম্যাম বলে ডাকবে। মনে করেছিলাম মহারানী ঠিক হয়েছে, নিজে তো ঠিকই মন মতো ডাকছেন। আমি তোমার বস, সো আমি ডাকতেই পারি। আর বকবক না করে ফাইলগুলো দাও, দেখি কি করেছো। 10 মিনিট পরে ফাইলগুলো ভালোভাবে দেখে পাগলিটার কাছে নিয়ে গেলাম। ফাইলগুলো উল্টে পাল্টে দেখলো আর চোখে তাকিয়ে বলতে লাগলো, মিটিংয়ের জন্য প্রিপারেশন নাও, তোমাকেও উপস্থাপনা করতে হবে। মুখটা গোমরা করে বললাম, ওকে ম্যাম। মনে মনে প্রিপারেশন নিচ্ছিলাম, তখনই পরিটা ওর চেয়ার থেকে উঠে এসে আমার গলা জড়িয়ে ধরে আমার কোলের ওপর বসে পড়লো। তাই আমিও ভাব দেখিয়ে বললাম, আরে আরে ম্যাম, কি করছেন? ছাড়ুন, কেউ এসে পড়বে। চুপ, একদম চুপ। দরজা লক করা, কেউ পারমিশন ছাড়া আসতে পারবে না। আর এত বকবক করো কেন? হ্যাঁ, আমি তোমার বস, সো যা ইচ্ছে তাই করব, কিন্তু তুমি চুপচাপ বসে থাকবে। এখন কথা বন্ধ করে একটা কিস করো তো। পারবো না কিস করতে, আমার অনেক কাজ বাকি আছে। এই, তোর কি চুক্তিনামার কথা ভুলে গেছিস? যা বলছি তাই কর। আমি তারপরও চুপচাপ বসে আছি, তাই মোবাসিরা আবার বলে উঠল, এই, তুমি এত আনরোম্যান্টিক কেন? হ্যাঁ, কথাটা বলেই মাথাটা ধরে দিল এক টান আর ঠোঁজোরা আমার ঠোঁটের সাথে মিশিয়ে দিল। কিন্তু আমি কোনো সাড়া দিচ্ছি না দেখে ছেড়ে দিয়ে বলতে লাগলো, সাব্বির, আমার কিন্তু এখন রাগ উঠে যাচ্ছে। ধ্যাৎ। বলে আমাকে ছেড়ে দিয়ে উঠে গিয়ে নিজের চেয়ারে গিয়ে বসে পড়ল আর রাগে ফুঁসতে লাগলো। এই রে, একটু বেশি করে ফেলেছি। আমিও উঠে গিয়ে আরেকটা চেয়ার টেনে বসে পড়লাম আর পইটাকে আমার দিকে ঘুরিয়ে দিলাম। আর তখন বলতে লাগলো, এখানে আসছিস কেন? তোর না অনেক কাজ পড়ে আছে? যা গিয়ে তোর কাজগুলো কর, যা বলছি। আমি কানে ধরে বললাম, সরি ম্যাম, আপনার যত সময় আমাকে আদর করতে মন চায় করুন, আমি আর বাধা দিব না। তখনই মোবাসিরা হেসে দিয়ে বলতে লাগলো, শয়তান ছোকরা, আমার কান ধরছিস কেন? হ্যাঁ, আমার কিছু না বলে পইটার হাত ধরে একটানে আমার কোলে নিয়ে আসলাম আর শক্ত করে জড়িয়ে ধরলাম। মোবাসিরা আমার বুকে কিল ঘুষি মারতে মারতে বলতে লাগলো, ছাড় শয়তান, এখন ভালোবাসা উতলে উঠছে না? তখন তো পটকা মাছের মতো ফুলেছিলি। আমি আর মোবাসিরাকে কথা বলতে না দিয়ে ওর শাড়ির ভিতর হাত দিয়ে পেটে নাইট করতে লাগলাম। সাথে সাথে ওর নড়াচড়া বন্ধ হয়ে গেল আর চোখ বুজে নিল। আমার ছোঁয়া পেয়ে পইটা কেঁপে কেঁপে উঠছিল। হঠাৎই আমার কলা ধরে টান দিয়ে ঠোঁট জোড়া এক করে দিল। কতক্ষণ সময় ছিলাম মনে নাই, হঠাৎ মোবাইলে চিৎকার শুনতে পেলাম। আমার মনে যাচ্ছে এখন এই ফোনটাকে আছাড় মেরে হাত পা ভেঙে হাসপাতালে পাঠিয়ে দিই। এমন সময় কেউ কল দেয়? পড়ি, কল আমার আসে নাই, কল আসে তোমার। দেখো টেবিলের ওপর ফোনটা কিভাবে কান্নাকাটি করছে। তখনই মোবাসিরা টেবিলের ওপর থেকে ফোনটা নিয়ে বলতে লাগলো, কিরে মোটু, এই অসময়ে কল দিলি? কিছু কি হয়েছে তোর? আরে না রে দোস্ত, কিছু হয় নাই, তোদের খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করা। আচ্ছা দুলাভাই কি কোনো তোর উপর রাগ করে আছে? না রে মোটু, সব ঠিকঠাকই আছে। আর আমার উপরে রাগ করবে অসম্ভব। রাগ করলে তো টিকিট কেটে উপরে পাঠিয়ে দিতাম। আচ্ছা দোস্ত, তুই এখন কোথায় আর এমন দাঁতে দাঁত চেপে কথা বলছিস কেন? আমি কি তোকে ডিস্টার্ব করলাম ফোন দিয়ে? শালা মোটর বাচ্চা, আমি এখন তো দুলাভাইয়ের লগে রোম্যান্স করছি, আর তুই ফোন দিয়ে সব ঠিসমিস করে দিলি। ফোন কাট, পরে কথা বলবো। বেটা মোটরে কি ধমকটাই না দিল। লাউড স্পিকারে দেওয়ায় আমি মোটর কথা শুনে বেটাকে আমিও গালি দিচ্ছিলাম। হয়েছে ম্যাম, আপনি এখন একটু শান্ত হন, একটু পানি খেয়ে মিটিংয়ের জন্য প্রিপারেশন নেন, আর রোমান্স বাসায় গিয়ে ইচ্ছে মতো করিয়েন। বলি বইটাকে আমার কোল থেকে নামিয়ে দাঁড় করিয়ে ওর চেয়ারে বসিয়ে দিলাম। পাখিটা পরে আর কিছু না বলে কাজে মন দেয় আর আমিও কাজে মন দিই। দুজন একসাথে লাঞ্চ করে ফাইলগুলো ঠিকঠাক করে মিটিং রুমের দিকে পা বাড়লাম। মোবাসিরা আমাকে বারবার বলছে আমি যেন গুছিয়ে কথা বলি, আরও নানান রকম উপদেশ দিচ্ছে। ডিলটা যেন হাতছাড়া না হয়ে যায়, কিন্তু কাদের সাথে ডিল হবে আমি তা এখনও জানি না। মিটিং রুমে প্রবেশ করে যে যার আসনে গিয়ে বসলাম। কি আমি সামনে কাকে দেখতে পাচ্ছি? আরে ভাই, সামনে আমার বাবাকে দেখতে পাচ্ছি। তার মানে ডিলটা আমাদের কোম্পানির সাথে। মোবাসিরা প্রজেক্টের বিষয়ে খুঁটিনাটি বুঝিয়ে আমাকে দাঁড় করিয়ে দিল। এতক্ষণ বাবা আমাকে না দেখলেও এখন ঠিকই দেখে ফেললো আর সাথে সাথে দাঁড়িয়ে বলে উঠল, সাব্বির বাবা, তুমি এখানে? আমি তোমাকে পুরো বাংলাদেশ খুঁজে বেড়াচ্ছি। বাবা চলো বাসায়, তোমাকে ওই ছোট মেয়েটার সাথে বিয়ে দেব না।
সবাই তো আমার আর বাবার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে, আর মুবাসিরা তো পুরাই বরফের মতো জমে গিয়েছে। বাবা যখন বুঝলো যে এখানে অনেক মানুষ আছে, তখন আবার বলে উঠল, সরি, মিটিং এখানে শেষ, আর ডিলটা আপনারাই পাচ্ছেন। আর আপনারা সবাই প্লিজ বাইরে চলে যান, শুধু সাব্বির সাহেব বাদে। আমি ও ট্যাচুর মতো দাঁড়িয়ে আছি। তখনই মুবাসিরা সবাইকে বাইরে যেতে বলল। একে একে সবাই বাইরে যাওয়ার পর মুবাসিরা বাবাকে উদ্দেশ্য করে বলল, স্যার, আপনি কি সাব্বিরকে চেনেন? আরে চিনব না মানে? সাব্বির আমার একমাত্র ছেলে, আমার সাথে রাগ করে বাংলাদেশ থেকে চলে গিয়েছে। আমি পুরো বাংলাদেশ খুঁজেও পেলাম না, আর এখানে সে চাকরি নিয়ে কাজ করছে। মুবাসিরা হঠাৎ করেই বাবাকে সালাম করলো, আর বাবা মুবাসিরার কাণ্ড দেখে অবাক হয়ে গেল, আর মুবাসিরাকে বলতে লাগলো, আরে কি করছো তুমি মা? আমাকে সালাম করছো কেন? বাবা, আপনি আপনার ছেলেকেই জিজ্ঞেস করুন আমি কে। মুবাসিরা কথাগুলো বলেই এক ধরে চলে গেল। এটা কি হলো? আমাকে ফাঁসিয়ে দিয়ে সে পগার পার হয়ে গেল। তখন বাবা আমাকে জিজ্ঞেস করলো, কি বলে গেল মেয়েটা? যাই হোক, সাব্বির মেয়েটাকে এ না মানে বাবা, কি মানে করছো? বলো মেয়েটাকে। কেমনটা লাগে? আমাকে ফাঁসিয়ে দিয়ে এখন সেও দাও। কি হলো সাব্বির, চুপ করে আছো কেন? বলো মেয়েটাকে। আসলে বাবা, আমরা বিয়ে করে ফেলেছি। মেয়েটা তোমার বাড়ির বউ। কথাগুলো শোনার পর বাবা কিছু সময় চুপ থেকে বলে উঠল, 2 দিনের মধ্যে বৌমা আর তোমাকে যেন বাড়িতে দেখতে পাই। জাস্ট 2 দিন। তোমার মাম্মাম তোমার কথা ভাবতে ভাবতে অসুস্থ হয়ে পড়েছে। বাড়ি আসো, বাকি কথা সেখানেই হবে। যা বাবা। আমার আর কোনো কথাই ছিল না, হনহন করে চলে গেল। আমিও পাশ থেকে পানির বোতলটা নিয়ে ঢকঢক করে আড়াইশো মিলিয়ে সাবার করে দিলাম। ও মা, মিটিং রুম থেকে বাইরে এসে অবাক না হয়ে আর পারলাম না, কারণ মুবাসিরের বাবা আর আমার বাবা দুজনের সাথে কথা বলছে। তাই আমি আর সেখানে গেলাম না। মিটিং রুমের দরজার সামনে দাঁড়িয়ে তাদের কাণ্ড কারখানা দেখতে লাগলাম। তখনই মুবাসিরা ট্রেতে করে 2 মগ কফি নিয়ে আসলো। শ্বশুরমশাই আর বাবাকে নিজ হাতে কফি সার্ভ করলো, আর ভদ্রমেয়ের মতো বাবার পাশে দাঁড়িয়ে রইল। তখন বাবা মুবাসিরাকে তার পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তাদের মাঝে কী কথা হচ্ছে তা আমি শুনতে পাচ্ছি না, তাই আপনাদেরকেও বলতে পারছি না। এদিকে মহারানী দেখি লজ্জায় লাল হয়ে গেছে, মাথা নিচু করে বসে আছে। তখন আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো। আমি আমার ফোন বের করে একটা মেসেজ দিলাম, কি মহারানী, বাবার সামনে তো লজ্জায় লাল নীল হচ্ছ, আর আমার সামনে তো আসলে তো। তখনই মুবাসিরার ফোনে টুং করে শব্দ হলো, আর এদিক ওদিক তাকিয়ে আমাকে দেখে টুপ করে চোখ মেরে দিল। কি মেয়ে রে বাবা, আমার সামনে একটুও লজ্জা পায় না। তখনই আমার ফোনটাও টুং করে বেজে উঠল। তখনই তাকিয়ে দেখি পইটা মেসেজ দিয়েছে, আর মেসেজে লেখা আছে, বাসায় যে রাতে তোমার মজা দেখাবো। এটা কি হলো? উল্টো আমি ফেসে গেলাম। তখন দেখি বাবার শ্বশুরমশাই কোলাকুলি করছে, আর মুবাসিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর বাবা কোলাকুলি করে শ্বশুরমশাইয়ের সাথে হাত মিলে এদিক ওদিক চাওয়াচাওয়ি করতে লাগলো। তখনই মুবাসিরা বাবাকে যেন কি বলে আমার দিকে দৌড়ে আসতে লাগলো, আর আমার সামনে এসে বলা শুরু করলো, চলো, বাবা তোমাকে ডাকছেন, কি যেন বলবে। আমি শুকনো একটা ঢোক গিলে সামনের দিকে যেতে লাগলাম। বাবা সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তখন বাবা গম্ভীর কণ্ঠে বলতে লাগলো, রেডি থেকো, পরশু তোমাকে আর মুবাশশিরাকে নিতে আসা হবে। একা যাওয়ার দরকার নেই। আমি এখন আসি, অনেক কাজ বাকি আছে আমার এখনো। কথাগুলো বলেই হন করে বেরিয়ে গেল অফিস থেকে। তখন শ্বশুরমশাই বলতে লাগলো, আরে ছেলে দেখি ভয় পাচ্ছে। ভয় পাওয়ার কি আছে? যাও, বাসা যাও। এখন দুজনে ফ্রেশ হয়ে সব কিছুর প্ল্যান করো গিয়ে। আমি অফিস সামনে নিব। আমাকে কিছু বলতে না দিয়ে মুবাসিরা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে আসতে লাগলো, আর শ্বশুরমশাইকে বলতে লাগলো, আচ্ছা বাবা, তুমি এদিকটা দেখো, সবাইকে ইনভাইট করো, তাড়াতাড়ি চলে আসো বাসায়। গাড়িতে উঠে মুবাসিরা ড্রাইভ করতে লাগলো, আর আমি গাল ফুলে বসে রইলাম। মুবাসিরা অনেক কিছু জিজ্ঞাসা করেছে, বাট আমি কোনো কিছুরই উত্তর দিচ্ছি না দেখে মুবাসিরা একপাশে গাড়ি সাইড করলো, আর বলতে লাগলো, এই বাদুর ছেলে, কি হয়েছে? কথা বলছো না কেন? মনে হচ্ছে অনেক রাগ করে আছো। আমি তাও কোনো কথা না বলে চুপচাপ বসে রইলাম। এবার মুবাসিরা বেশ রেগে গিয়ে বলতে লাগলো, কথা
কথা না বললে কিন্তু তোমাকে এক্ষুনি খুন করে ফেলবো। আমি কিন্তু এখন অনেক রেগে যাচ্ছি, পরে উল্টাপাল্টা কিছু বলে ফেলবো, এই বলে দিলাম আমি। আমি পাগলিটার দিকে আর চোখে তাকিয়ে দেখি রাগে একদম লাল হয়ে গিয়েছে, পুরাই টমেটোর মতো। আমি ফিক করে হেসে দিলাম। আবার এমন হাসি দেখে পরিটা বোকা বনে গেল। কি হলো, তুমি না এই রেগে কথাটা বলছিলে না? এখন আবার এমন করে হাসছো কেন? আরে এইসব করেছি তো তোমাকে রাগানোর জন্য, কারণ রাগলে তোমাকে আরও বেশি সুন্দর লাগে। তবে রে ফাজিল ছেলে, তোর আজকে তো খবরই আছে। জানিস আমি কত ভয় পেয়ে গেছিলাম, মনে করেছিলাম তুই আমার উপরে রাগ করে কথা বলছিস না, যদি আমাকে ছেড়ে চলে যাস। আর কোনো সময় এমন করবি না, আমার সাথে এক মুহূর্তের জন্যও কথা বলা বন্ধ করবি। তুই আমার সাথে কথা বলা বন্ধ করলে আমার মরে যেতে মন চায়। তুই বুঝিস না কেন? হ্যাঁ, আমাকে তুই কবে বুঝবে বল? পাগলিটা আমার বুকে আস্তে আস্তে কিল ঘুষি মারে, আর সাথে সাথে কান্না করতে করতে কথা বলছিল। এখনও কান্না থামায়নি, তাই আর উপায় না পেয়ে এক টান দিয়ে আমার বুকের মাঝে নিয়ে চার ঠোঁট করে দিলাম। সাথে সাথে সব ঠান্ডা হয়ে গেল। জানি বইটাকে ঠান্ডা করতে হলে এটাই করা লাগবে। কিছু সময় পর ছেড়ে দিলাম, আর দেখি মহারানী লজ্জা পাচ্ছে। লজ্জা পেয়ে কথা বলা বন্ধ করে দিয়ে মাথা নিচু করে বসে আছে। এই প্রথম আমার কাছে এমন লজ্জা পাচ্ছে বইটা। এখন মনে হচ্ছে পৃথিবীর সকল সৌন্দর্যময় পরিটাকে ঘিরে ধরেছে। আমি তো চোখই সরাতে পারছি না। হঠাৎ করে মুবাশিরা আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মুখ লুকালো আর বলতে লাগলো, যা শয়তান বলো। দেখছে যে আমি লজ্জা পাচ্ছি, তো কেমন করে তাকিয়ে থাকে, মনে হচ্ছে এক্ষুনি মাটির নিচে চলে যাও। তা হঠাৎ এমন লজ্জা পাচ্ছ যে? কই, আগে তো লজ্জা পাওনি? জানি না, দুষ্টু খোলা কথাকার। গাড়ি চালাও, আমি এখন আর ড্রাইভ করতে পারবো না। আমি ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করে বাসা চলে আসলাম, আর পুরো রাস্তায় পইটা আমার বুকে মগজে বসেছিল। লজ্জায় ঠিক মতো কথা বলে নাই। বাসার সামনে গাড়ি থামতেই গেট খুলে দৌড় দিয়ে চলে গেল। ওকে লজ্জা পাতে দেখে আমার চরম পর্যায়ে হাসি পাচ্ছিল। অনেক কষ্টে হাসি থামিয়ে বাড়ির ভিতর চলে গেলাম, আর তখনই বাসার ভিতর গিয়ে দেখে শাশুড়ি আম্মা কাছে যেন মোবাইলে হেসে হেসে কথা বলছে। আমাকে তাড়াতাড়ি করে বলতে লাগলো, আচ্ছা চলে আসছে, এখন রাখি। 2 দিন পর তো দেখাই হবে, পরে আবার সন্দেহ করতে পারে। কথাগুলো বলেই কলটা কেটে দিল, আর আমাকে বলতে লাগলো, আরে সাব্বির বাবা, যাও তাড়াতাড়ি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। জি আম্মা, যাচ্ছি। পরে রুমে এসে দেখি ওয়াশরুম অলরেডি বুক হয়ে আছে, মানে মুবাশিরা ফ্রেশ হতে গেছে। তাই আমি খাটের ওপর ধপাস করে বসে পড়লাম আর মোবাইল গোতাগুতি করতে লাগলাম। কিছু সময় পর মহারানী বের হলো আর আমার দিকে টাওয়েলটা ছুঁড়ে মারলো আর ভাব নিয়ে বলতে লাগলো, হে মিস্টার পিচ্চি সাব্বির উর্ফে জুনিয়র বব, যাও এখনই ফ্রেশ হয়ে আসো, আমি নিচে যাচ্ছি খাবার রেডি করতে। খেয়ে দিয়ে অনেক কিছু প্ল্যান করতে হবে, তোমার হাতে 15 মিনিট সময় আছে, তার মধ্যে তোমাকে যেন খাবার টেবিলে পাই। কথাগুলো বলেই মুখ ভেঙচি দিয়ে দিল দৌড়। আমি ওর কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে গেলাম। কি হলো এটা? ও সব ভাবাভাবি বাদ দিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম, ঝর্ণা ছেড়ে দিলাম। কি শান্তি। ফ্রেশ হয়ে শুধু টাওয়াল পরেই বের হলাম, কারণ আমি কিছুই নিয়ে যাইনি ফ্রেশ হতে। বের হয়েই আগে গিয়ে ঠাস করে দরজাটা লাগিয়ে দিলাম, কারণ কখন কে চলে আসে বলা তো আর যায় না। দরজাটা লাগিয়ে পেছনে ফিরতে দেখি মহারানী শ্বাসে শাড়ির আঁচল কামড়ে গোজে আমার দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে। হঠাৎ করে বলে উঠল, কি মহাশয়, দরজা লাগালেন কেন? আমি যেন না আসতে পারি তাই না? কই না তো, এমনি লাগালাম। এমনি নাকি? আমি ভালো করেই জানি আমার জন্যই দরজা লাগিয়েছো। বের হ বলছি। লজ্জা করছে না তোমার? আমারও তো লজ্জা করছে। যাও, আমি জামা কাপড় পরে আসছি। কেন লজ্জা করবে? আমি তো আমার বরকেই দেখছি, অন্য কাউকে তো আর দেখছি না। এদিকে আমি ওর দিকে তাকিয়ে দেখি ওইটা বেশ লজ্জা পাচ্ছে। লজ্জায় মুখটা একদম লাল হয়ে গেছে। তারপরও আমার সাথে জোর করে ঝগড়া করছে। কি মেয়ে রে বাবা। তাই একটু ভাবলাম ফাজলামি করি। আমি ধীরে ধীরে মুবাশিরার দিকে এগোতে লাগলাম। এটা কি হলো? মনে করেছিলাম ভয় পাবে আর পিছিয়ে যাবে, কিন্তু না, ঠায় দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমি বইটার একদম কাছে চলে আসছি, আমার মুখটা ওর মুখের সামনে নিয়ে যেতে লাগলাম। তখনই মুবাশিরা চোখ বন্ধ করে ফেললো, ওর ঠোঁট জোড়া কাঁপছে। আমি কিছু সময় ওর দিকে তাকিয়ে থেকে মুচকে একটা হাসি দিয়ে পাশ কাটিয়ে জামা কাপড় পরতে লাগলাম।
আর ওইদিকে মহারানী ঠায় দাঁড়িয়ে আছে। আমি কিছু করছি না দেখে আস্তে আস্তে চোখ খুললো আর আমাকে সামনে পেল না। পেছনে তাকিয়ে দেখে আমি প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে আছি। তখন মহারানী রাগী কণ্ঠে বলতে লাগলো, এটা কি হলো? কই কিছুই তো হয়নি, তবে রাতে কিছু একটা হতে পারে বলে একটা চোখ টিপ মেরে দিলাম। এখন তো কিছু একটা হতে চলছিল, কিন্তু হলো না কেন? ওটা রাতের জন্য রেখে দিয়েছি, সব রাতেই হবে। এখন আমার অনেক ক্ষুধা পেয়েছে, পেটের মধ্যে হরতাল শুরু হয়ে গেছে। আর কিছু সময় এভাবে থাকলে মনে হয় বম ব্লাস্ট হয়ে যাবে। কথাগুলো বলেই দরজাটা খুলে বের হয়ে গেলাম। আর মহারানী তো আমায় গালে দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করছে। শালা শয়তান পোলা, এভাবে ধোকা দিয়ে গেল। কিসটা করলে কি এমন হতো? না না, কিস না করাই ভালো। ভালো করেছো। পরে আবার ওর সামনে যেতে লজ্জাই মরে যেত। আমি কিস করলে তো কোনো লজ্জা লাগে না, আর বেটা খরচটা কিস করলে রাজ্যের লজ্জা আমায় ঘিরে ধরে। হ্যাঁ, এখন থেকে আমিই কিস করবো বেচিটাকে। ওকে আর কিস করতেই দেবো না, তাহলে আর লজ্জাই পড়তে হবে না। যাই, আমার অনেক ক্ষুধা লাগছে। আমি খাবার টেবিলে বসে বসে খাচ্ছি, আর শাশুড়ি আম্মা আমাকে এটা রেখে ওটা দিচ্ছে। বাহ, এমনভাবে খেতে থাকলে 10 দিনের মধ্যে ইয়া বড় ভুঁড়ি হয়ে যাবে। তখনই দেখি মুবাসিরা আমার পাশের চেয়ার টেনে বসলো, আর শাশুড়ি আমাকে বলতে লাগলো, মাম্মি খাবার দাও তো, অনেক ক্ষুধা লাগছে। নিজে নিয়ে খা। এটা কি হলো? আম্মু, তুমি তো তোমার জামাইকে বেশ বেড়ে বেড়ে খাওয়াচ্ছ, আর আমাকে বলছো নিজে নিয়ে খেতে। ব্যাপারটা কি বলো তো? ওরা মা মেয়ে তো তুমুল ঝগড়া শুরু করে দিয়েছে, আর আমি মুখ টিপে হাসি আর চুপচাপ খেয়ে যাচ্ছি। আমি খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে পড়লাম। কিছু সময় আগে শাশুড়ি মা মুবাসিরের সাথে ঝগড়া করে চলে গেছেন, আর এদিকে মহারানী রাগ করে গাল ফুলিয়ে বসে আছেন। খাবার নাড়াচাড়া করছে কিন্তু খাচ্ছে না, কিছু একটা ভাবছে হয়তো। তাই আমি বসা থেকে উঠে গিয়ে প্লেটটা টান দিয়ে নিয়ে নিলাম। মুবাসিরা কিছু একটা বলবে, তার আগেই আমি ওর মুখে খাবার দিয়ে দিলাম। মুবাসিরা আমার এমন কাণ্ডে খাবার মুখে রেখে আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি ইশারায় খেতে বললাম, সেও ভদ্র মেয়ের মতো খাবার খেয়ে নিল। তারপর আবার কিছু একটা বলতে যাবে, তখনই আরেক লোকমা ওর মুখের মতো দিয়ে দিলাম। এরকম করে সবটুকু খাবার আমি পরিটাকে খাইয়ে দিলাম, একটা কথা বলারও সুযোগ দিইনি। যখন খাওয়ানো শেষ হলো তখন আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, হঠাৎ করে বইয়ের উপর এত দরদ যে? আমিও চোখ মেরে বললাম, বউটা তো আমারই, খেয়াল তো আমাকেই রাখতে হবে, এই আর কি। খাবার দাওয়ার পর্ব খতম করে রুমে চলে আসলাম, আর মহারানী রুমে এসে মন খারাপ করে চুপ করে বসে আছে। অন্য সময় হলে হয়তো রোমান্টিক অত্যাচার করতো, আর না হলে গল্পের ছড়ি নিয়ে বসতো, কিন্তু এখন একদম চুপ মেরে বসে আছে। ওর এমন চুপ থাকাটা আমার কাছে ভালো লাগছে না, তাই আমি ওর বাহু ধরে আমার দিকে ফিরে এলাম। পইটা আমার চোখের দিকে তাকালো, আর আমিও তাকালাম, আর বললাম, তা রানী সাহেবা, আপনার মনটা খারাপ কেন জানতে পারি? হঠাৎই পইটা বিদ্যুৎ গতিতে আমাকে জড়িয়ে ধরে হামাও করে কান্না করে দিল। আমি ওর এমন কাণ্ডে তাজ্জব বনে গেলাম। আমি পইটাকে পরম যত্নে জড়িয়ে ধরে বললাম, আরে এই পরি, কি হলো, কান্না করছো কেন, কি হলো? আহ, আমাকে কেউ এইটুকুতেই হেঁচকি উঠিয়ে ফেলেছে কান্না করে। হেঁচকির কারণে কথা বলতে পারছে না। আরে বাবা, কি হলো তোমার, হঠাৎ কান্না কেন করছো তুমি? যদি কান্না করো তাহলে কিন্তু আমি এখনই চলে যাব। তুমি আমাকে ভালোবাসো, কেউ আমাকে আর ভালোবাসে না। সবাই এখন শুধু তোমাকেই ভালোবাসে। তখন আমি আমাকে কতগুলো কথা শোনালো তোমার জন্য। ভাবা যায় এই মেয়ে কতটা বোকা। তখন তো শাশুড়ি মা মজা করে একটু ঝগড়া করেছে, আর এই পাগলিটা সেটা সিরিয়াস ধরে নিয়েছে। এই মেয়েকে তো ভবিষ্যতে কিছু বলাও যাবে না। মজা করে কিছু একটা বলবো আর সে মুখ গোমরা করে বসে থাকবে আর ভ্যাবা করে কান্না করে দিবে। এখনও কান্না করেই যাচ্ছে, আর আমার বুকে নাকের পানি চোখের পানি মুছে একাকার করে দিচ্ছে। হঠাৎই দেখি কান্না অফ হয়ে গেল, কিন্তু হেঁচকি থামেনি। বুক থেকে পুইটার মাথা ওপরে উঠে দেখি সে ঘুমিয়ে পড়েছে। আমি আস্তে করে পুইটাকে বালিশে শুয়ে দিলাম, আর আমিও পাশে শুয়ে মহারানীর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। হঠাৎ করে মুবাসিরা বালিশ থেকে মাথা উঠিয়ে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল।
এটা পুরাতন কিছু না, বিয়ের পর থেকেই পাগলিটা আমার বুকেই ঘুমায়। বিয়ের পরে কোনোদিনও রাতে ঘুমানোর সময় বেডে দুইটা বালিশ দেখি নাই, সব সময় একটা বালিশই পেয়েছি। আমি বালিশে শুলে পরিটা আমার বুকে মাথা রেখে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুবে। তাছাড়া আমি না থাকলে তার ঘুমই ভালো হয় না। আমিও মুচকি একটা হাসি দিয়ে আমার প্রিয়সীকে জড়িয়ে ধরে ঘুমের রাজে পাড়ি জমালাম। এক ঘুমে সন্ধ্যা লাগিয়ে ফেলেছি। আমার ঘুম আগে ভেঙে গেছে। খেয়াল করলাম পরিটা এখনও আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। আমি পরিটার মুখবানে চেয়ে আছি, চোখ ফেরাতেই পারছি না। ঘুমন্ত এই পরিটাকে অধিক থেকে অধিক পরিমাণে সুন্দর লাগছে। ওর মুখের সামনে কিছু বাচ্চা বাচ্চা চুল খেলা করছে। এটা আমার সহ্য হলো না, তাই আমি হাতিয়ে বাচ্চা চুলগুলোকে ওর কানে গজে দিলাম। আর তখনই পরিটা কেঁপে উঠল। ঘুমাতে দাও তো, এভাবে শুশুরে দিচ্ছ কেন? বাজে কয়টা খেয়াল আছে আপনার মহারানী? ওঠেন, আর ঘুমাতে হবে না। না, আর একটু ঘুমাবো। আর তুমিও চুপচাপ শুয়ে থাকো, একদম নড়াচড়া করবে না, বলে দিলাম। যা, কি হলো এটা? পাগলিটা তো আরামসে ঘুমাচ্ছে, কি আর করার, ঘুমাক। আর আমি আমার প্রিয়সীকে দেখি। আল্লাহ হয়তো নিজ হাতে আমার জন্য এই মেয়েটাকে তৈরি করেছেন। আমি তার মুখে দেখে তাকিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। তার এই চেহারাতে অনেক অনেক মায়া, আর একটি ছেলেকে ঘায়াল করার জন্য এই মায়াটুকুই যথেষ্ট, যা আমার এই পাগলিটার মধ্যে আছে। এই পরি, এই পরি, পরি ওঠো, আর ঘুমাতে হবে না, ওঠো বলছি। তখনই মুবাশিরা চোখ খুলে আমার দিকে কিছু সময় তাকিয়ে থেকে হঠাৎই আমার ঠোঁটে তার একটা আঙ্গুল দিয়ে বলতে লাগলো, আর একটা কথা বলবো না, চুপ, একদম চুপ। এর আবার কি হলো? হঠাৎই রোমান্টিক মোডে চলে আসলো। ভাবসাব তো খারাপ দেখছি। আমি কাঁপা কাঁপা গলায় বলতে লাগলাম, এখন একদম দুষ্টামি করবা না কিন্তু। এইবার আমার গালে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলতে লাগলো, চুপ, আমার এখন আদর আদর পাচ্ছে, আমি এখন তোমায় আদর করবো। মুবাশিরা কথাটা একদম নেশালোভাবে বলল, না এখন আর আদর করা লাগবে না। না, আমি এক্ষুনি আদর করবো, আর তুমিও করবে। আর কোনো কথা শুনতে চাই না। বাড়ি বিপদে পড়ে গেলাম। এই মেয়েটার মাঝে মধ্যে কি যে হয়, হঠাৎ করেই রোমান্টিক অত্যাচার শুরু করে দেয়। এইভাবে যদি অত্যাচার করে তাহলে তো নিজেকে সামলানোই দায়ী। হঠাৎ করে পাগলিটা আমার মাথার পিছনে হাত দিয়ে এক টান দিয়ে তার মুখের সামনে আমার মুখ নিয়ে আসলো, আর ফিস ফিস করে বলতে লাগলো, তোমাকে অনেক ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। ওর গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছে, আর নিজেকে সামনে রাখতে পারলাম না। পাগলিটাকে এক টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিলাম, আর ওর কানের কাছে মুখ নিয়ে বলতে লাগলাম, আমাকে তো ভালোবাসো কেন? আমার মধ্যে কী এমন আছে যে যা দেখে আমাকে এইরকম পাগলের মতো ভালোবাসো? জানি না, তবে এতটুকুই বলবো, আমি আমার পিচ্চিটাকে অনেক 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 ভালোবাসি। আমি ওই সিনিয়র পরিটাকে অনেক বেশি ভালোবাসি। এবার পরিটা একটু বেশি লজ্জা পেয়ে গেল, তাই উল্টো দিকে একটু দূরে গিয়ে শুয়ে পড়ল। আমিও পাগলিটার শাড়ির ভিতর হাত দিয়ে স্লিম পেট ধরে নিজের কাছে টেনে আনলাম। তখনই মুবাশিরা কেঁপে উঠল। যা, হাজির বলা কথা, তোমার সাহস বেড়ে গেছে তাই না? পারমিশন ছাড়াই যেখানে সেখানে হাত দাও। যা বাবা, এখন সব দোষ আমার হয়ে গেল বুঝি? নিজেই তো আগে রোমান্টিক অত্যাচার শুরু করলে, আর তোমার এই রোমান্টিক অত্যাচার যখন শুরু করো তখন নিজেকে সামলানোই মুশকিল হয়ে পড়ে। থাক তাহলে আর কি করার, সরো, উঠতে দাও, আমি বাইরে যাব। যখনই বেড থেকে উঠে যাব তখনই মুবাশিরা হ্যাঁচকা টান দিয়ে ওর গায়ের ওপর ফেলে দিল, আর বলতে লাগলো, কোথায় যাও? হ্যাঁ, একদম ওঠার চেষ্টা করবে না, আর এখন আমাকে অনেক আদর করবে। আমি কোনো এক মায়াবতীর পারমিশন ছাড়া তাকে ছোব না প্রতিজ্ঞা করেছি, তাই এখন আদর বা রোম্যান্স করার মুড নাই। হাস, কোনো কথা নেই, আমি তো জাস্ট মজা করছিলাম। আর তোমার সম্পূর্ণ অধিকার আছে আমার উপরে, কোনো পারমিশন লাগবে না। এইভাবে দুষ্টমি ফাজলামির মধ্যে দিয়ে 2টা দিন কেটে গেল। ঘুম থেকে সকালে উঠে নিচে গিয়ে তো বড় ধরনের একটা শখ খেলাম, কারণ পুরো বাড়িটা সাজানো হচ্ছে। আবার রুমে চলে আসলাম। মহারানী এখনও নাক ডেকে ঘুমাচ্ছে। আমি গিয়ে ওর চুল দিয়ে ওর কানে সুরসুরি দিতে লাগলাম। তখনই মহারানী ঘুম ঘুম কণ্ঠে বলতে লাগলো,
সাব্বির কি করছো সকাল সকাল? হ্যাঁ, একটু ঘুমাতে দাও তো। কোনো ওইরকম দুষ্টামি করবে না। আর তুমি এত সকালে উঠে গেলে কেন? আমার পাশে এখন শুয়ে পড়ো। এ বলে কি, এখন বাজে 9টা আর সে বলছে সকাল। বাজে কয়টা আপনার সেই দিকে খেয়াল আছে মহারানী? ওটা বলছি, কি ভাববে সবাই? কয়টা বাজে আর কে কি ভাবলো সেটা আমার দেখার বিষয় না, বুঝলে? লক্ষ্মীর ছেলের মতো আমার পাশে শুয়ে আমাকে জড়িয়ে ধরে থাকো তো। রাতে যে এতগুলো আদর করলাম তা তো তোমার হয় নাই। যা শয়তান বলা, এগুলো আবার বলতে হয়? লজ্জা করে না তোমার? যেভাবে রোমান্টিক অত্যাচার করো, কই তখন তো তুমি লজ্জা পাও না? এখন গোটগালের মতো উঠে পড়ো, অলরেডি 9টা বাজে। কি, এত বেলা হয়ে গেছে? আর তুমি কিন্তু বেশি পেকে গেছো। আর শোনো, আমি কিন্তু তোমার বড়, আর জানো না বড়দের কথা মেনে চলতে হয়। আমি যা বলবো তুমি তাই করবা, বুঝেছো আমার পিচ্চিটা? আমি আর কিছু বললাম না। পাখিটার কথা শুনে পুরাই ভ্যাবাচাকে খেয়ে গেছি। ওর দিকে এক ধ্যানে তাকিয়েছিলাম, কখন যে পাশ কাটিয়ে চলে গেছে টেরই পেয়ে নেই। ধ্যান ভাঙলো গাড়ির হর্নের শব্দে। মনে হলো বাড়িতে অনেকগুলো গাড়ি ঢুকলো, তাই বেলকনিতে চলে গেলাম দেখার জন্য যে কারাই সকাল সকাল আসলো। গাড়ি থেকে যারা নামলো তাদের দেখে তো আমার অলরেডি হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। বাড়িতে মোট 5টা গাড়ি ঢুকেছে। প্রথমটাতে বাবা মা আর চাচা চাচি বের হলো, আর পরের গাড়ি থেকে আমার সব বন্ধুরা বের হলো। তার পরেরগুলা থেকে আরও কয়েকজন আত্মীয় স্বজন বের হলো। আমি দৌড়ে নিচে চলে আসলাম আর গিয়ে আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তখন আম্মু কান্না করে দিল আর বলতে লাগলো, কি রে বাবা, তুই মাকে ছাড়া কি করে দূরে দূরে থাকিস? একবারও কি মাকে মনে পড়ে না তোর? সরি মা, ভুল হয়ে গেছে, আর হবে না এরকম, প্লিজ আর কান্না করো না তুমি। ঠিক তখনই কোথায় থেকে যেন শাশুড়ি মা এসে আম্মুকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, কি রে সই, কেমন আছিস? কতদিন পরে দেখা তোর সাথে। রে সই, ভালোই আছি, তবে এখন থেকে মাঝে মাঝেই আমাদের দেখা হবে। এদের কাহিনীটা আমার মাথায় কিছু ঢুকছে না, তাই আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম, মা তোমরা কি পূর্ব পরিচিত নাকি? শুধু পূর্ব পরিচিত না, আমরা দুজন বেস্ট ফ্রেন্ড। আর তোদের এই বিয়ে দেওয়াটা আমার আর আমার এই বেস্টুর প্ল্যান ছিল। মানে বুঝলাম না, এর সাথে মোবাশিরা জড়িত আছে? যাও, তোমাদের কারোর সাথে কোনো কথাই নাই বলে সেখান থেকে চলে আসলাম ছাদে। এরা আমার সাথে প্রতারণা করলো আর আমি কিছু বুঝতেই পারলাম না। আর মোবাশিরা, তোমার তো খবর আছে, পরে মজা বোঝাবো। ছাদে এসে কোনো লাভ হলো না, কারণ আমার সবগুলা ফাজিল বন্ধুরা বসে বসে আড্ডা দিচ্ছিল আর আমাকে দেখা মাত্রই সবগুলা ঘিরে ধরলো। ওদের সাথে আড্ডা দিচ্ছিলাম তখনই নিচ থেকে ডাক পড়লো, তাই সবাই চলে গেলাম। সবাইকে খেতে রেখেছিল। খাওয়া দাওয়া পর্ব শেষ করে যখন এই বন্ধুদের সাথে আড্ডা দিতে যাব, তখনই শ্বশুরমশাই আর বাবা এসে হাতে পাঞ্জাবি পাগড়ি ধরিয়ে দিল আর বন্ধুদের বলে গেল আমাকে যেন বরের সাথে সাজিয়ে দেওয়া হয়। হঠাৎ করেই মোবাশিরের কথা মনে পড়ে গেল। অনেকক্ষণ দেখি না, গেল কই মেয়েটা? তখনই বন্ধু একটা বলে উঠল, মামা এদিকে ওদিকে তাকিয়ে লাভ নাই, ভাবিকে পার্লারে নিয়ে গেছে সাজাতে, কিছু সময়ের মধ্যে চলে আসবে, তার আগে তোকে সাজিয়ে দেই চল। আমাকে টেনে রুমে নিয়ে আসলো ফাজিল কোলা, এনে আমাকে সাজিয়ে দিতে লাগলো। সব ঠিকঠাক, মানে বসা যা হয়ে গেছে। বন্ধুরা মিলে সেলফি তুললাম। আবার নিচ থেকে ডাক পড়লো যেন বরকে নিয়ে যায়। আমাকে নিয়ে যাওয়া হলো। গিয়ে দেখি মুবাশিরা চলে আসছে। ওকে দেখার পরে নিজেকে হারিয়ে ফেললাম। মারাত্মক সুন্দরী লাগছে। বুকের পাবাসে ব্যথা অনুভব হলো। হায়, এই মেয়ে তো আমাকে মেরেই ফেলবে। কেন যে এত সুন্দর হলো? ধ্যান ভাঙলো বাবার ধমকে। ওই হাদারাম, এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? বস, এখন বাসায় গিয়ে ইচ্ছা মতো দেখে নিস। বাবার কথায় সবাই হেসে দিল আর আমি কিছুটা লজ্জা পেলাম। ধপ করে মুবাশিরের পাশে বসে পড়লাম। আজকে আবারও কাজী সাহেব আসছে আমাদের বিয়ে পড়াতে। বাহ, কি কপাল আমার, 2বার বিয়ে করলাম আমি। আপনাদের তো দাওয়াত দিতেই ভুলে গেছি। সমস্যা নেই, আমাদের বিয়েতে আসেন নাই তো কি হয়েছে? আমাদের ছেলে মেয়ের বিয়েতে আসেন কিন্তু। আর যদি না আসেন তাহলে মাইন্ড করবো কিন্তু। সব কিছু ঠিকভাবেই হয়ে গেল আর আমি এখন বাসর করে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ভয় হচ্ছে, কারণ এখন বাজে রাত 2টা। শালার হারামি বন্ধুগুলোর কাছ থেকে চারা পেয়েছি মাত্র। আর এত রাতে বাসর করে ঢুকলে মোবাশিরা নিশ্চয়ই আমাকে আর আস্ত রাখবে না। কি আর করার, বাইরে মশা কামড়াচ্ছে। তাই আপনাদের দোয়া আর 1 ইঞ্চি লম্বা সাহস নিয়ে পা টিপে টিপে বাসর করে ঢুকে গেলাম।
যেই দরজাটা লাগাতে যাব তখনই মোবাসিরা বাঘিনীর মতো গর্জন দিয়ে বলতে লাগলো, বের হ রুম থেকে। এখন আসছিস কেন? রাতটা শেষ হয়ে গেলেই তো আসতে পারতি। বজ্জাত ছেলে কোথাকার। আর এক পা সামনে দিবি না, সোজা রুম থেকে বাইরে বের হয়ে যাবি। বাবারে, এর এই রূপ দেখে তো সেই লেভেলের ভয় পেয়ে গেলাম। তাই ভদ্র ছেলে মতো বাইরে যেতে লাগলাম। ঠিক তখনই পেছন থেকে আবার আওয়াজ আসলো। দেখো কাণ্ড, আবার বাইরে যাচ্ছে। একে তো রাত 2টায় আসছে, আবার ঢ্যাং ঢ্যাং করে বাইরে যাচ্ছে। এই হারামজাদা, কই যাচ্ছিস? আই বলছি, দরজাটা লাগা। নিজেই বাইরে যেতে বলে আর বাইরে গেলেও দোষ। চুপচাপ দরজা লাগিয়ে দাঁড়িয়ে রইলাম। তখনই মোবাসিরা ধমক দিয়ে বলতে লাগলো, কি হলো? ওইখানে সং হয়ে দাঁড়িয়ে আছো কেন? কাছে আসো আর আমার ঘুমটাটা খোলো। যাক বাবা, রাগটা হয়তো কমেছে। তাই আমিও লাফিয়ে লাফিয়ে গিয়ে বেডের উপর আস্তে আস্তে মোবাসিরের ঘুমটা তুলে দিলাম। দেখি মহারানী লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে আমার কলা ধরে বলতে লাগলো, এই বেটা লালিদুর হাদারাম, কোথায় ছিলে এতক্ষণ? হ্যাঁ, আমি যে তোর জন্য এখানে বসে বসে অপেক্ষা করছি সেটা কি তুই ভুলে গিয়েছিলি? হঠাৎই ওর এমন রূপ দেখে আবারও ভয় পেয়ে গেলাম আর কাঁপা কাঁপা গলায় বলতে লাগলাম, আসলে আর বন্ধুরা আমাকে ছাড়ছিল না, তাই আসতে এত লেট হয়ে গেল। চুপ, একটা বাজে বলবি না। এখন যা, চুপচাপ সোফায় গিয়ে ঘুমিয়ে পড়। কি আর করার, লক্ষ্মী ছেলের মতো উঠে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। তখনই মোবাসিরা চিৎকার দিয়ে বলতে লাগলো, ওই, তোকে যেতে বলছি বলে তুই যাবি? হ্যাঁ, লাইট অফ করে বেডে আয়, পাগল একটা। এক দৌড়ে গিয়ে লাইট অফ করে দিয়ে বেডের কাছে চলে আসলাম। আর তখনই মোবাসিরা আমাকে টান দিয়ে বেডে ফিরে দিল আর আমার ওপর চড়ে বসলো। ওর মুখটা আমার মুখের সামনে এনে বলতে লাগলো, এই পাগল, তোমায় সোফাতে ঘুমাতে বলেছি বলে তুমি সোফায় ঘুমাতে যাবে? হ্যাঁ, একটু জোরও খাটাতে পারো না? ভয় পেয়েছি তাই জোর করে নাই। মুবাশির আমার কথা শুনেই ফিক করে হেসে দিল আর আমি ডিম লাইটের আলোতে ওর হাসিটা দেখতে লাগলাম। চেহারায় কি মায়া, আর চোখে তো তাকালে মনে হয় আমি এখনই মরে যাব। এই মেয়ে আমাকে ওর চোখ দিয়েই খুন করে ফেলতে পারবে। আমি ওকে টান দিয়ে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিলাম। আর মুবাশিরা তো আমার স্পর্শতে শুধু কেঁপে কেঁপে উঠছে। আমাদের দুই সিনিয়র জুনিয়রের জীবন খুব ভালোভাবেই কাটছে। সবসময় দুষ্টু মিষ্টি ঝগড়া চলে আমাদের। তখনই হঠাৎ মনে পড়ে গেল আমার আম্মু আর মুবাশিরের আম্মু তো বেস্ট ফ্রেন্ড, আর তারা নাকি আমাদের প্ল্যান করে বিয়ে দিয়েছে মুবাশিরের সাথে। আর আম্মু তো এই ঘটনা মুবাশিরের কাছ থেকে জেনে নিতে বলেছে। তাই আমিও চলে গেলাম মুবাশিরের কাছে। বইটা এখন আম্মুর সাথে আছে, আম্মুকে কাজে সাহায্য করছে। তাই আমিও রান্নাঘরের দিকে হাঁটা দিলাম। গিয়ে দেখি বউ আমার আম্মুর সাথে হেসে হেসে কথা বলছে আর কাজ করছে। তাই আমি বলে উঠলাম, বাবা, দুই মা মেয়ে তো এত হাসাহাসির কারণটা কি জানতে পারি? তখনই মুবাশিরা হাসতে হাসতে বলল, আর বলিও না, তোমার কথাই বলছিল আম্মু। তুমি নাকি ছোটবেলায় আমাদের বাড়িতে গিয়ে আমার আম্মুর কোলে হিসু করে দিয়েছিলাম। আম্মু, তুমি আমার মা সমান এইভাবে পাংচার করতে পারো না। এই হতচ্ছাড়া, গেলি এখান থেকে? যা বলছি, তুই আমাদের মা মেয়ের মধ্যে আসছিস কেন? হ্যাঁ, যা এখান থেকে। বউ ছাড়া কি এক দণ্ডও থাকতে পারিস না? হ্যাঁ, তুমি বুঝলা কেমনে আমি এখানে পরিজনে আসি? আমি মুবাশিরাকে পরি বলে ডাকি। এমন সময় আমরাও পার করে আসছি, যখন আমি তোর দাদির সাথে রান্নার কাজে সাহায্য করতাম। তোর মতো তোর বাবাও এসে আমার আশেপাশে খালি ঘুরঘুর করতো। আম্মুর এমন কথার মাঝে হঠাৎ আব্বু এসে হাজির আর বলতে লাগলো, সাব্বিরের মা, তোমার মুখে কি কিছুই আটকায় না? হ্যাঁ, ছেলে মেয়ের সামনে আমার সম্মানটা তুমি ধুলোয় মিশানোর মিশনে নেমে পড়েছো দেখি। মামনি, তুমি সাব্বিরের সাথে রুমে যাও তো। পুইটা তো এমন কথা শুনে লজ্জা পেয়েছে আর আব্বুর কথায় দিয়েছে একদর। ঠিক তখনই বাবা আবার বলে উঠল, কিরে, কি বললাম? যা রুমে যা তাড়াতাড়ি, না হলে তোর মা আরো বক বক করবে আর আমার সম্মান লিক করতে থাকবে। আমিও দিলাম একদর। আর এখন আম্মু বাবাকে আচ্ছা মতো ওয়াশিং পাউডার ছাড়াই ধুয়ে ফেলবে। আমি রুমে এসে দরজা লাগিয়ে দিলাম। দেখি মহারানী ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে বের হলো আর টাওয়াল নিয়ে মুখ মুছতে লাগলো। আর আমি গিয়ে জড়িয়ে ধরলাম। তা পিচ্ছি, আপনি রান্নাঘরে গিয়েছিলেন কেন? হ্যাঁ, আমি তো লজ্জায় পড়ে গিয়েছিলাম। আরে আমি কি জানি নাকি আমা ওইসব বলবে? আর যদি জানতাম তাহলে তো যেতামই না। তা কিসের জন্য গিয়েছিলেন আপনি? আমার মনের মতো কিছুদিন
একটা কথা ঘুরঘুর করছে, সেটা জানার জন্য গিয়েছিলাম। তা সে কথাটা কি বলে ফেলো, আমি বলছি। আমাকে কিডন্যাপ করে বিয়ে করার মানে কি? আর আম্মু বলল এটা নাকি তোমাদের প্ল্যান ছিল, সেটাই জানতে চাই। টপাটপ বলে ফেলো। প্রথমত তোমার আম্মু তোমার বাবার দেখা বন্ধুর পিচ্চি মেয়ের সাথে বিয়ে দিতে মত ছিল তোমাকে। আর যেদিন রাতে তুমি ব্যাগ গোছাচ্ছিলে সেদিন তোমার আম্মু বুঝতে পেরেছিল যে তুমি বাসা থেকে পালাও। তাই তোমার আম্মু তোমার ব্যাগের মধ্যে একটা গুগল লোকেশন ট্র্যাকার রেখে দিয়েছিল, আর সেটার অ্যাক্সেস আমার ফোনেও ছিল। তোমার আম্মুর আর আমার আম্মুর ছোট থেকেই আশা ছিল আমাদের বিয়ে দেওয়ার, কিন্তু তোমার বাবা মাঝখান থেকে এসে প্যাঁচটা লাগায়। তাই তোমার আম্মু আমাকে তোমার ব্যাগে থাকা লোকেশন ট্র্যাকারের পাসওয়ার্ড আমাকে দেয়, যার মাধ্যমে আমি তোমাকে খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারি আর তোমাকে কিডন্যাপ করে বিয়ে করে ফেলি। আর আমি তো তোমাকে সেই ছোট থেকেই ভালোবাসি। জানো, তোমার ছোটবেলার সব ছবি আমার কাছে আছে। তোমার আম্মু আমার আম্মুর ফোনে পাঠাতো, সেগুলো আমি চুরি করে আমার ফোনে নিয়ে নিতাম। আর যখন তুমি লন্ডন থেকে বাড়ি আসলা তখন তোমার আম্মু তোমার ছবি পাঠায়, আর আমি তোমার ছবি দেখে তো পুরাই ফিদা হয়ে গেছি। আর এই সব প্ল্যান করে শেষমেশ বিয়েটাও করে ফেলি। ভালো করেছি না বলো? আমি ওই পরিটাকে জড়িয়ে ধরে বললাম, থ্যাংক ইউ বউ, আমাকে আমার বাবার হাত থেকে বাঁচানোর জন্য। বাবা না, ওই পেচি মেয়েটার হাত থেকে। যাই হোক, এখন একটু আদর করো তো। বলে আমার পিচ্ছি রে, পারলে তুমি করো, আমি করবো না। আচ্ছা, আমি করি। 3 মাস পর আমি এখন আমাদের অফিসে দেখাশোনা করি, আর পরিটা আমার সাথে গল্প করে আর রান্নাবান্নায় সাহায্য করে। তো একদিন অফিসে কাজ করতেছিলাম, হঠাৎ দেখি আম্মু ফোন করলো, তাই আমিও রিসিভ করলাম। হ্যালো আম্মু, বলো। ফোনের ওপাশ থেকে আমার কথা শুনে আমার মাথায় বাজ পড়লো। সাব্বির বাবা, তুই তাড়াতাড়ি বাসায় আয়। মুবাসিরা হঠাৎ মাথা ঘুরে বেহুশ হয়ে গেছে, আমার অনেক ভয় করতেছে। আমি আর কথা বাড়ালাম না, সোজা দৌড়ে বাড়িতে চলে আসলাম। গাড়ি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাইর হয়ে চলে আসলাম সোজা আমার রুমে। এসে দেখি আম্মুর পরিটার পাশে বসে আছে। আমি গিয়ে কোলে তুলে নিলাম আর আম্মুকে বললাম, আম্মু তুমিও আসো, আমি পরীকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আমি ড্রাইভ করছি আর আম্মু পরীকে কোলে করে গাড়ির সিটে বসে আছে। হসপিটালে এসে পরীকে ডাক্তার ওটিতে নিয়ে গেল। কিছু সময় পর ডক্টর বের হয়ে বলতে লাগলো, আরে আপনারা শুধু শুধু চিন্তা করছেন, ওর কিছু হয় নাই। আপনি বরং এখন মিষ্টি নিয়ে আসেন। আজব তো, চিন্তা করবো না? আমার পরি বেহুশ, আপনি বলছেন চিন্তা করবো না? কুল কুল মিস্টার, আপনি বাবা হতে যাচ্ছেন, বুঝলেন? এই সময় অনেকেই বেহুশ হয়ে যায়, বুঝলেন? ডক্টরের কথা শুনে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসলো। এটা দুঃখের পানি নয়, এটা আনন্দের পানি। আমি সেখানেই বসে পড়লাম। তখন ডক্টর আমার সামনে এসে বলতে লাগলো, আরে মিস্টার, কান্না করলেই হবে? যান ভিতরে, আপনার জন্য অপেক্ষা করছে একজন। কথাটা বলে ডক্টর চলে গেল। আমি ওর পিছন ফিরে দেখি আম্মু চোখেও পানি। আমি আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তখন আম্মু বলল, যা বাবা, ভিতরে যা। আমিও আম্মুকে ছেড়ে দিয়ে ভেতরে চলে গেলাম। গিয়ে দেখি ওইটা শুয়ে শুয়ে নখ কামড়াচ্ছে। আমাকে থেকে উঠে বসলো আর বলতে লাগলো, যা পচা বলা, আর এদিকে আসবে না, ফাজিল জানি একটা। আমি গিয়ে পইটাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। জানো, আমি না আজকে অনেক খুশি, যা বলে বোঝাতে পারবো না তোমাকে। তুমি তো খুশি, কিন্তু আমি তো লজ্জায় মুখটাই তুলতে পারছি না। শয়তান বলা, তো শরম করে না জুনিয়র হয়ে সিনিয়রকে প্রেগনেন্ট বানিয়ে দিস? আমার তো অনেক লজ্জা করতেছে। আম্মুর আব্বুর সামনে যাবো কিভাবে? আরে আমার লজ্জাবতী, আর লজ্জা পেতে হবে না, চলো বাড়িতে যাব। ওঠো ওঠো। আমি পইটার হাত ধরে টেনে বাইরে নিয়ে আসলাম। তখনই আম্মু এসে পইটাকে বলতে লাগলো, আমার ছেলে মেয়ে দুটো আজ কত বড় হয়ে গিয়েছে, আজকে আমি অনেক খুশি রে মা। চল বাড়ি চল, তাড়াতাড়ি সবাইকে তো মিষ্টি খাওয়াতে হবে, তাই না? পরি তো লজ্জায় কথাই বলতে পারছে না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমরা বাসায় চলে আসি। রুমে এসে জড়িয়ে ধরে পরীকে বলতে লাগলাম, শোনেন মহারানী, আজ থেকে আপনি আর একটা কাজও হাত দেবেন না, চুপচাপ ঘরে বসে থাকবেন, কেমন? আর আমিও অফিসে যাব না যতদিন আমার মামনি এই পৃথিবীতে না আসে ততদিন। আর এই কয়েকটা মাস আমি আমার বাবুরাম্মকে আমার চোখে চোখে রাখবো, কারণ আমার বাবুরাম্ম অনেক চঞ্চল একটা মেয়ে, তার শুধু উড়ুরু মন, কখন কি করে বসে আল্লাহ ভালো জানে। হইছে হইছে, আর বলতে হবে না গো, এবার তুমি একটু থামো, আর তুমি যা বলবে তাই হবে, কেমন? এবার খুশি মহারাজ আপনি?
জান্নাতির আম্মু অনেক খুশি। এই জান্নাতিটা আবার কি? হ্যাঁ, কেন বোঝো নাই? আমাদের তো তোমার মতো একটা গোলমুলো কিউট একটা মেয়ে হবে, বুঝলা? তাই আমি আগে থেকেই নাম ঠিক করে রেখেছি। বলো, ভালো করেছি না আমি? না, আমাদের মেয়ে বাবু হবে না, ছেলে বাবু হবে। মেয়ে বাবু হলে শুধু আমার ভালোবাসার ভাগ বসাবে, তাই মেয়ে বাবু চাই না, ছেলে বাবুই চাই। ঠিক তোমার মতো কিউট ড্যাশিং বয় একটা ছেলে হবে আমাদের। দেখিও। আরে না, আমাদের তো মেয়ে বাবুই হবে। তুমি আমার কথা মিলিয়ে দেখে নিও। না না, আমাদের ছেলে বাবু হবে হবে হবে, হতেই হবে। আচ্ছা, সেটা সময় আসলেই দেখা যাবে। এখন একটা কিস দাও তো। এদিক ঘুরে আমার কাছে আসো, কিস দিতেছি। ভাই, বউ কিন্তু আমার অনেক রোমান্টিক, আদর করতে বলে অনেক আদর করে, বুঝলেন ভাই? বাস্তবে কিন্তু আমি একটা মাসুম পিচ্চি পোলা। আমিও পইটার দিকে ঘুরে দাঁড়ালাম, তখন পইটা তার কোমল ঠোঁটজোড়া আমার ঠোঁটে এক করে দিল। কিছু সময় পর ছেড়ে দিয়ে বলতে লাগলো, আজকে না একটু বেশি বেশি আদর আদর পাচ্ছে, একটু আদর করো না পিচ্ছি পর। তাই? আচ্ছা চলো, আজকে অনেক আদর করব। বাকিটা নাই বললাম, কারণ আপনিও সিঙ্গেল, আমিও সিঙ্গেল, তাই আর সিঙ্গেলদের কষ্ট বাড়াতে চায় না। ইতিমধ্যে কীভাবে যে 8 মাস কেটে গেল বুঝতেই পারিনি। আজকে হঠাৎ পইটার ব্যথা উঠে যায়, তাই তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসি। যখন ডক্টর পইটাকে ওটিতে নিয়ে যাচ্ছিল, তখন পইটা অনেক ভয় পেয়েছিল আর বলছিল, এই সাব্বির, আমার না অনেক ভয় করছে, প্লিজ তুমি আমার সাথে ভিতরে চলো। আমি শুনেছি ডেলিভারির সময় নাকি অনেকেই না ফেরার দেশে চলে যায়। আমিও যদি না ফেরার দেশে চলে যাই, তাহলে তুমি কিন্তু আমাদের বাচ্চার অনেক কেয়ার করবে, যেমনটা আমার করো তার থেকেও বেশি কেয়ার করবে, অনেক ভালোবাসবে আমাদের বেবিটাকে। আর যদি বেঁচে ফিরি, তাহলে আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। জানো সাব্বির, আমার না আর কয়েকটা দিন তোমার বুকে মাথা রাখতে মন চাচ্ছে। আল্লাহ যেন আমার মনের আশাটা পূরণ করে, তুমি দোয়া করিও কেমন? প্রায় 3 ঘন্টা পর দুইজন নার্স কোলে করে 2টা বেবি নিয়ে কেবিন থেকে বের হলো, আর আমাকে দেখে একজন বলতে লাগলো, কনগ্রেস মিস্টার সাব্বির, আপনার টুইন বেবি হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে। দেখছিস, তোরা শুধু শুধু ঝগড়া করতি যে ছেলে হবে না মেয়ে হবে। এখন দেখলি তো, আল্লাহ তোদের দুজনের কথাই কবুল করে নিয়েছেন। আম্মু, আল্লাহ হয়তো আমাদের অনেক বেশি ভালোবাসেন, তাই তো আমাদের এমন ফুটফুটে 2টো সন্তান দান করেছেন। আচ্ছা আম্মু, তোমরা আমার বাবুদের একটু খেয়াল রাখো। আমি দেখি পরীর কী অবস্থা, আমাকে এখন ওর পাশে পাশে থাকতে হবে। কথাগুলো বলেই নার্সকে বললাম, নার্স, আমার ওয়াইফ এখন কেমন আছে? আমি কি আমার ওয়াইফের সাথে একটু দেখা করতে পারবো? অবশ্যই ম্যাম, একদম ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, গিয়ে দেখে আসুন। আমি আর দেরি না করে কেবিনে প্রবেশ করলাম। গিয়ে দেখি আমার পইটা বেডে শুয়ে আছে, হাতে স্যালাইন চলছে আর চোখ বন্ধ করে আছে। আমি ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আমার স্পর্শ পেয়ে পইটা আস্তে আস্তে চোখ খুললো আর বলতে লাগলো, দেখলে তো, এখন তোমার কথাও ঠিক হলো আর আমার কথাও ঠিক হলো। বাবা, হয়েছে। তুমি এখন অনেক অসুস্থ, চুপ করে থাকো তো আর ঘুমানোর চেষ্টা করো। আচ্ছা সাব্বির, তুমি আমাকে এতটা বোঝো কেন? আর আমাকে এতটা ভালোবাসো কেন? হয়েছে, আর ইমোশনাল হতে হবে না, তোমার এখন রেস্টের প্রয়োজন। না, আমি এখন ঘুমাবো না, আমি আমার বেবি 2টাকে দেখবো, প্লিজ এনে দাও। ওরা এখনো আমার সোনা পাখি 2টাকে আমাকে ধরতেই দেয়নি। কত খারাপ নার্সগুলো, বলে কি এখন না একটু পরে, পুরাই একটা শয়তান চিমড়ি। এই, এনে দাও না প্লিজ, প্লিজ। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি বাবা মাকে আমার বেবিদেরকে নিয়ে আসতে বলি, আর একজনকে আমার কোলে নেই আর একজনকে পরীর কোলে দেই। 3 বছর পর। বাবাই, আম্মু না শুধু সাদাবকেই আদর করে, আমাকে একটু আদর করে না। আর ওইদিকে সাতাপর আম্মুকে বলছে, আম্মু আম্মু, বাবাই শুধু জান্নাত কই, আদর করে না আমাকে, একটু আদর করে না। আসল ঘটনা হচ্ছে যে সাব্বির আর মুবাশিরা দুজনকে ঠিকই আদর করে, কিন্তু যখন সাব্বির জান্নাতকে কোলে নেয়, তখন সাদাব গিয়ে মুবাশিরের কাছে নালিশ করে। আর যখন মুবাশিরা সাদাবকে কোলে নেয়, তখন জান্নাত গিয়ে সাব্বিরের কাছে নালিশ করে। বাবা মা কখনো ছেলে মেয়েদের কম বেশি ভালোবাসে না, সবাইকেই সমানভাবে ভালোবাসে। এই বিষয়টা আমরা অনেকেই বুঝি না। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। তো গল্প কেমন হইলো সবাই জানাবেন কমেন্টে।